আচ্ছা, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, প্রথম কোশ্চেনটা কি বলছে? বলছে যে নিচের উদ্দীপক ভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। দুইটা বক্স দিচ্ছে, একটাতে হচ্ছে এ গ্যাস 1.36 গ্রাম, আর একটা হচ্ছে বি গ্যাস 2.21 গ্রাম। ভলিউম দিছে 2 লিটার 2 লিটার করে দিছে, আর এখানে দিছে 1 ডেসিমিটার কিউব। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা যে লিটার এবং ডেসিমিটার কিউব কি সেম নাকি ডিফারেন্ট? এটা আমাকে একটু ক্লিয়ার করো কেউ চ্যাট বক্সে, মানে কনফিডেন্সের সাথে। আর এখানে হচ্ছে তোমার চাপের এককটা দিচ্ছে মিলিমিটারে, আর হচ্ছে কি এখানে হচ্ছে কি কিলো প্যাসকেলে। হ্যাঁ। আচ্ছা, প্রথম কোশ্চেনে কি বলছে? প্রথম কোশ্চেন বলছে যে পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রাতে একটা গ্যাসের আয়তন 0 মিটার কিউব, বা একদম শূন্য হইতে হবে আসল কথা, যে কোনো ইউনিটেই একেবারে শূন্য যেই তাপমাত্রা তাপমাত্রা হয় সেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। মানে আসল কথা ওর নিচে যেই তাপমাত্রা সম্ভব না টাইপ কিছু, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? লেড ধাতু কিভাবে রক্তের হেমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়? আচ্ছা, এটা আসলে মূলত তোমাদের চ্যাপ্টারে হচ্ছে গিয়া তুমি দেখবা যে লেডের যে ওইখানে ক্ষতিকারক প্রভাবের কথাবার্তা আছে, ওইখানে হচ্ছে গিয়া পুরো প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করছে। যে কিভাবে হচ্ছে গিয়া তারা আয়রনটাকে হিমের সাথে যুক্ত হইতে বাধা দিচ্ছে, যার ফলে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি কম হচ্ছে, এবং দিন শেষে অ্যানিমিয়া হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দুইটা জিনিস একটু লিখতে পারো চাইলে। একটা হচ্ছে তোমার অ্যালাডিহাইড্রেস এনজাইম, দুইটা এনজাইমের নাম যে দুটাকে বাধাপ্রাপ্তির মাধ্যমে। গুড। লিটার এবং ডেসিমিটার কিউব একই, গুড। তারপর মিলিমিটার, কি জানি, আচ্ছা আরেকজন আসছে। আচ্ছা, তো যাই হোক, যে দুইটা এনজাইমের নাম লিখলে একটু ভালো হবে সেটা হচ্ছে ALA ডিহাইড্রাটেস, ডিহাইড্রাটেস। ঠিক আছে, আর হচ্ছে কি আরেকটা এনজাইম, সেটা হচ্ছে চিলেটেস। এই দুইটা এনজাইমকে বাধাপ্রাপ্তির মাধ্যমে হচ্ছে কি মূলত হিমোগ্লোবিন সংশ্লেষ বা সিনথেসিসে বাধা দান করতেছে। ঠিক আছে, তোমরা বই থেকে একটু চাইলে একটু ডিটেলসে পড়ে নিতে পারো, বি নাম্বার যেহেতু, সো একটু মোটামুটি লেখো, নাম্বার পাবা। আচ্ছা, এখন সিডি আমরা একটু দেখি যে কোন কোন তথ্যগুলো আমার লাগবে। সিতে বলছে উদ্দীপকের এ গ্যাস ও বি গ্যাসের মিশ্রণে মোট চাপ নির্ণয় করো, এটা একটা কোয়েশ্চেন। আর ডি নাম্বারে বলছে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে সি নাম্বারটা না দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার ডাল্টনের পার্শিয়াল প্রেসারের লটা তুমি ইউজ করে বের করবা, সেই ক্ষেত্রে তোমাকে মোল বের করতে হবে সবার আগে। আরেকটা উপায় আছে, যেই উপায় হচ্ছে তোমার কিছু মোল নাম্বারটা বের করতে হবে না। তো সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ধরো এই যে যে 1.36 গ্রাম দিছে, এটাকে কিন্তু আমাদেরকে মোল হিসাব করতে হবে, ওই ভলিউম এবং চাপ টাপ এগুলো সব হিসাব করে। কিন্তু তুমি যদি চাও যে সি নাম্বারটা তুমি মোল নাম্বার নির্ণয় না করে করবা, সেই ক্ষেত্রে তুমি কোন লটা ইউজ করবা? কম্বাইন্ড গ্যাস ল। ঠিক আছে, সেটা কি ইউজ করবা? তোমরা হচ্ছে কম্বাইন্ড গ্যাস লো ইউজ করবে। এবং কম্বাইন্ড গ্যাস লোটা কি বলো তো? ওই যে PV/T ইজ ইকুয়ালস টু P1V1 বাই T1 প্লাস P2V2/T2। এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড গ্যাস লো, মানে সকল গ্যাস লোকে কম্বাইন করে যেটা করে। আচ্ছা, এইটার ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি মোল নাম্বার লাগে না, বাট তুমি যদি আবার কি করতে চাও, তুমি যদি হচ্ছে কি ডাল্টনের ওইভাবে করতে চাও, তাহলে মোল নাম্বার লাগবে। এখন একটা জিনিস দেখো, ডি নাম্বারে যেহেতু আমাকে ব্যাপন হার বেশি হবে বা কম হবে এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, এবং আমরা জানি ব্যাপন হার বের করা কিন্তু আণবিক ভর লাগবে, ওই যে মলিকুলার ম্যাস যেটা, সেটা যেহেতু লাগবে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মোল নাম্বারটা এখান থেকে বের করাটাই বেস্ট, মানে যেটা আসলে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা সি নাম্বারটা আসলে করি। তাহলে সি নাম্বারটা সবার আগে আমরা একটু করি দ্রুত। আমরা হচ্ছে পরের পেজে তথ্যগুলো লিখবো, এ ও গ্যাসের মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, তো তোমরা অ্যাকচুয়ালি এটা ওই ল দিয়ে একটু করে ফেলি। ঠিক আছে, আমরা ওইটা দিয়ে একটু করে ফেলি। সেটা হচ্ছে তথ্যগুলো দেখো। আয়তন মোট হবে হচ্ছে কি, এ ও বি গ্যাস হচ্ছে 5 ডেসিমিটার কিউব, তাহলে এটা হচ্ছে টোটাল ভলিউম। আর টোটাল প্রেশারটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আবার তাপমাত্রা দেখো, তাপমাত্রা কিন্তু কথা বলা হয় না, এখানেও 25 ডিগ্রি, এখানেও 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যাকচুয়ালি আমরা চাইলে তাপটা নিয়ে কোনো ধরনের মানে এক্সট্রা কোনো চাপ না নিলেও চলবে। তাহলে আমরা সি নাম্বারটা একটু দেখি। তো সি নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা চাইলে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন, তাহলে পি ইন্টু ভি, ভি মানে টোটাল ভলিউম 5, ডিভাইড বাই হচ্ছে কি তোমার তাপমাত্রা 298 কেলভিন। প্রথম পাত্রের ক্ষেত্রে কি হয়েছে? প্রথম পাত্রের ছিল P1 ছিল কত? প্রথম পাত্রের ক্ষেত্রে পি হচ্ছে 750 মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে তুমি যদি এটেমে নিতে চাও, তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে? 760 দিয়ে ভাগ দিতে হবে। কেউ একজন একটু ভাগ দিয়ে চ্যাট বক্স একটু জানো, হ্যাঁ? এটা হচ্ছে কি V1 এক্সেট্রা। আচ্ছা, যাই হোক, আসল কথা এই ম্যাটটা কি তোমরা পারবা? মানে এই ম্যাটটা কি খুব বেশি ঝামেলার মনে হচ্ছে? লাইক এটার সি নাম্বারটা কি একটু সলভ করতে পারবা? লাইক অ্যাকচুয়ালি ক্যালকুলেটর একটু বসাও। ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো জিনিসটা একটু ফরম্যাটটা দেই। ধরো এই ফরম্যাটটাতে তোমরা একটু জিনিসটা একটু বসাও। P1 কত বলো তো? আমি একটা কাজ করি, আমার সামনে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আলাদাভাবে খুলে রাখি, তাহলে অ্যাকচুয়ালি একটু সুবিধা হবে। হ্যাঁ, একটু দাঁড়াও, কারণ বারবার ওভাবে চেক করতে গেলে একটু সময় নষ্ট হয়।
760, কি জানি 750/760 দিয়েও তো একটু ক্যালকুলেটর কেউ একজন। আর হচ্ছে ভি ওয়ান হচ্ছে কি তোমার 2 লিটার, আর টেম্পারেচার হচ্ছে 298। এখানেও সেম কাহিনী। পি2 হচ্ছে কি তোমার প্রেশার 150 কিলো প্যাসকেল। 150 কিলো প্যাসকেলকে যদি তুমি এটিএম এ নিতে চাও তাহলে কি করবে বলো তো? কি দিয়ে ভাগ দেবা? তোমরা এই দুইটা জিনিস একটু ক্যালকুলেটর করো, ঠিক আছে? সেটা হচ্ছে 750/760, এটা একটা। আর আরেকটা হচ্ছে কি তোমার 150 ডিভাইড বাই 101.325, এই দুইটা একটু করো। এই দুইটা করলে হচ্ছে এটিএম পাবো আমরা। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে তো? গুড। একজন হচ্ছে কি হ্যাঁ, এটা তাহলে প্রথমটা হচ্ছে 0.98688 এটিএম, হ্যাঁ ঠিক আছে। মানে এইটা অ্যাকচুয়ালি রাইট, হ্যাঁ এইটা। আর ওইটা তাহলে কত হবে? 150 বাই এটা তো তোমরা একটু ক্যালকুলেটর করো। 150/101.325, হ্যাঁ। হ্যাঁ, 1.4803। 1.1803 আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো একটু বসাই দিব এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বসাবো 0.986, আর এখানে হচ্ছে কি আমরা বসাবো 1.4880, 1.4803, যাই হোক। ইন্টু হচ্ছে তোমার ভলিউম হচ্ছে কি ওইটাতে দিছে 1 লিটারই, সেম জিনিসই 1। আর হচ্ছে কি তোমার আর নিচে হচ্ছে 298। আচ্ছা, 298টা অ্যাকচুয়ালি যেহেতু সব জায়গায় আছে, এটা অ্যাকচুয়ালি আমরা বাদ দিয়েও ক্যালকুলেশন করতে পারি, মানে জাস্ট খালি হচ্ছে কি আমরা কি বলা যায়, ওই পিভি এর হিসাব দিয়ে করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এখানে তাহলে আমরা পিটা একটু বের করবো। তাহলে পি সমান সমান কি হবে? 298টার অ্যাকচুয়ালি বাদ দিয়ে দাও সব জায়গা থেকেই, কজ এই জায়গায় আমরা চাইলে কমন নিতে পারি। কমন নিলে হচ্ছে আমরা যদি দুই সাইডে মাল্টিপ্লাই করি 298, তাহলে 298 চলে যাবে। তাহলে পি সমান সমান কি হচ্ছে? এটা একটু ক্যালকুলেট করো তো একটু তোমরা। আমি মনে হয় একটু সুন্দরভাবে গুছাইলে একটু হাতটা ভালো হতো, বাট একটু দেখো তো এটা ক্যালকুলেট করে কি হয়। লাইক নিচে এটা নাই ধরো, ঠিক আছে? সেটা হচ্ছে পি সমান সমান এইটা গুণ প্লাস এইটা, দেখো তো কত হয়। এটা তো ওয়ানই থাকবে, আর এটা হবে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন, এবং ওইটাকে হচ্ছে কি আমরা ভাগ দিব 5 দিয়ে। 0.6904 আসছে। 0.690, আচ্ছা এটিএম। আচ্ছা, ওদের এখানে অ্যান্সার বানা দিছে 0.683, বাট অ্যাকচুয়ালি এটা নিয়ারলি সেমই হবে। মানে হ্যাঁ ঠিক আছে, এটাই অ্যান্সার, প্যারা নাই, ঠিক আছে? ক্যালকুলেটর চাপলে এরকমই আসে, ওই হালকা ডেসিমালের কিছু ঘটরের চেঞ্জ নিয়ে এটা প্যারা খায় না। তো যাক, এটা আসলে মোটামুটি ইজি ছিল, তো আমরা একটা বেশি সময় নষ্ট করি না করি। পরেরটা কি বলছে, এ গ্যাস ও বি গ্যাসের মধ্যে কোনটি ব্যাপন হার বেশি হবে? আচ্ছা, এটা বের করার সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে কি তোমার R1/R2 সমান সমান √ওভার কি হবে, M2/M1, উল্টা ঘটনা, ঠিক না? তাহলে এখন কথা হচ্ছে মলিকুলার ম্যাস আমরা কেমনে বের করবো এটার, কারণ এখানে কি তারা বলে দিছে যে কোন দুইটা মানে এই গ্যাসের নামগুলো তো তারা বলে দেয় না। তাহলে সেক্ষেত্রে এখানে উপায়টা কি বলো তো কেউ একটু? লাইক আমরা হচ্ছে কি এখানে মলিকুলার ম্যাসটা কিভাবে বের করতে পারি? ফার্স্টে যেহেতু তার একটা সুন্দর একটা কি তথ্য দিয়ে দিছে দেখো, সেটা হচ্ছে এ গ্যাস ও বি গ্যাস দুইটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটি ইউজ করতে পারবো। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা, এটা আমরা ইউজ করতে পারবো। এবং তারা কিন্তু দেখো কোশ্চেন PV একটা equal to W by MRT। গুড 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 গুড। তাহলে সেক্ষেত্রে এটার কুইকলি আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। সেটা হচ্ছে যে এন তাহলে হবে ডাব্লিউ, সরি আমি এখানে না লিখি, আমরা সরাসরি লিখি। ধরো এন সমান সমান হচ্ছে পিভি/আর টি, তাহলে এখানে হবে ডাব্লিউ/এম সমান সমান পিভি/আর টি। আর এম তাহলে কি হবে? এম হবে তাহলে সমান সমান ডাব্লিউ, দাঁড়াও, ডাব্লিউ/পিভি। আর হচ্ছে কি তোমার, না সরি, এটা আমি সাইড চেঞ্জটা পেঁচাই ফেলতেছি, ওয়েট। এটা যাবে এই পাশে, এটা যাবে এই পাশে, তাহলে আমরা চাইলে লিখি এখানে হচ্ছে M/R T, আর এখানে হচ্ছে কি তোমার W/PV। তাহলে এম সমান সমান
WRT বাই পিভি। তাহলে এটা তোমরা সরাসরি ক্যালকুলেটরে বসালি, লাইক মান যেগুলো দেওয়া আছে সেই মানগুলো তোমরা বসাইলেই হচ্ছে গিয়ে সরাসরি এটার অ্যান্সারটা বেরোবে। আমি একটু বসাই, তোমরা একটু ক্যালকুলেটর তাও করো। সেটা হচ্ছে এই গ্যাসের জন্য যেহেতু বলছে, তাহলে এখানে হচ্ছে 1.36 গ্রাম। আর হ্যাঁ, আর এখানে আচ্ছা বলো তো, এখানে তোমরা আরটা কি কি ধরবা, লাইক এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যখন তোমরা পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা ইউজ করবা, তোমরা চাইলে দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে এসআই ইউনিট একক ব্যবহারের মাধ্যমে, আর একটা হচ্ছে লিটার এটিএম এর মাধ্যমে। তা কোনটা তুলনাভাবে বেশি ইজি তোমরা বলো, লাইক তোমরা কোনটা বেশি করো? এসআই এককটা কিন্তু খুব একটা বেশি ইজি না, লাইক ওইটা আমার কাছে একটু মনে হয় যে প্যাচ ঘোষ। বেটার হচ্ছে কি তোমার লিটার এটিএমটি ইউজ করা, কারণ তুমি লিটার এটিএম ইউজ করলে তোমাকে ভলিউমটা চেঞ্জ করতে হচ্ছে না, তুমি লিটারই ব্যবহার করতে পারতেছো। এবং চাপ যেহেতু তোমার সরাসরি এটিএম এ দেওয়া থাকে কিছু ক্ষেত্রে, আবার এটিএম এ দেওয়া না থাকলেও এটিএম এ রূপান্তর করাটা তুলনাভাবে সহজ। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে অবশ্যই আর এর ভ্যালুটা বসাইতে হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর এখানে টেম্পারেচার কত হবে? টেম্পারেচার হবে 298 কেলভিন, ভাগ হচ্ছে পিভি। তাহলে পিটা এখানে কত? পি হচ্ছে গিয়ে তোমার চাপ। চাপ হচ্ছে তারা কোশ্চেনে বলছে 750, তাহলে এখানে আমাকে এটিএম এ বসাইতে হবে, আমরা আগেই বের করছিলাম সেটা কত, 0.986। ঠিক আছে, আচ্ছা, 0.986 ইন্টু হচ্ছে তোমার ভলিউম, ভলিউম তারা দিছে লিটার, 2 লিটার। তাহলে এটা তোমরা ক্যালকুলেটর করো একটু, ক্যালকুলেটর করে একটু চ্যাট বক্সে একটু জানাও। কেউ একজন করতেছে তো, মানে একটু দায়িত্ব নিয়ে একটু কইরো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 16.87 আসে। 16.87। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখন একটা জিনিস হচ্ছে, এটা হ্যাঁ হচ্ছে তোমার, 16.87। আচ্ছা ঠিক আছে, গ্রাম। আসলে আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, এভাবে তোমরা সেম ভাবে কি করবা, বি পাত্রের জন্য করবা। বি পাত্রের জন্য একটা বের হবে, ঠিক আছে, সব তথ্যই দেওয়া আছে, দেখো কোশ্চেনটা, কোশ্চেনের সব তথ্যই দেওয়া আছে। এই যে এটার ক্ষেত্রে তোমার গ্রাম দেওয়া আছে 2.21, টেম্পারেচার দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব দেওয়া আছে, এবং প্রেশার দেওয়া আছে। সেম কাহিনী করে তোমরা ওইটাতে একটা মলিকুলার মাস বের করবা, বের করার পর জাস্ট এই ফর্মুলাটা বসাই দিবা। ফর্মুলা বসাই দিয়ে তুমি যদি দেখো মানটা একের থেকে বেশি আসছে, একের থেকে বেশি আসছে, তার মানে 1 নাম্বার গ্যাসটার ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে, এবং তুমি দেখো যে একের থেকে কম আসছে, তাহলে বুঝতে হবে যে R2 বা দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে, তো এটা তোমরা পারবা, এটা তাহলে আর না করি, যেহেতু মানে মলিকুলার ম্যাস বের করতে মানে তোমরা পারবা, বাকি কাজটা খুবই সহজ। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, নিচের উদ্দীপক অনুধাবন করে সংশ্লিষ্ট ব্যাপন কি? ব্যাপন তোমরা জানো যে উচ্চচাপ থেকে নিম্নচাপের ঘনত্বের, সরি, চাপই না, নট নেসেসারি চাপ, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার যে স্থান দিকে যে এই গমনটা, হ্যাঁ, এগেইন নট এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টের পক্ষে, সেটাকে আমরা ব্যাপন বলতেছি। তারপর কি বলছে, মানব শরীরে ভারী ধাতু আয়ন কিভাবে প্রবেশ করে তা ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমত তোমাদের এখানে যে কি ওয়ার্ডগুলো লিখতে হবে, সেটা যে খাদ্যের মাধ্যমে প্রবেশ করে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং তোমাদের একটা সহজ উদাহরণ হচ্ছে আর্সেনিকের ক্ষেত্রে তোমরা দেখবা যে অনেক ধরনের আর্সেনিকের যে এই মানে কম্পাউন্ড আছে, যেগুলো হচ্ছে গিয়ে এক একটা চার্জ বা এক একটা অক্সিডেশন স্টেট হোল্ড করে, যেমন আর্সেনিক কিছু কিছু আছে 3+, 4+, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে ওগুলো তুমি দেখবা কিছু কিছু কিন্তু আবার আছে গ্যাস হিসেবে। তাহলে এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি বইটাতে ওই পার্টটাতে তুমি দেখবা যে ভারী ধাতুর যে পয়জনিং এর চ্যাপ্টারটা, ওইটা শুরুর আগে তুমি দেখবা যে কিভাবে কিভাবে আমাদের খাদ্যের সাথে বা মাটিতে, মাটিতে মেশার মাধ্যমে কি হচ্ছে, যে ওই মাটিতে যে সকল ফসলগুলো ফলানো হচ্ছে তার ভিতরে কিন্তু ভারী ধাতু চলে আসতেছে। সো এই জিনিসটা একটু সুন্দরভাবে তোর দেখাবো। 2 নম্বরের কোয়েশ্চেন, অত বেশি এফোর্ট তোমাকে দিতে হবে না, হ্যাঁ। আচ্ছা, মানে মোটামুটি লিখলেই তুমি নাম্বার পাবা। সি কি বলছে, বলছে উদ্দীপকের তৃতীয় পাত্রের গ্যাসের মিশ্রণের চাপ গণনা করো, গ্যাসের মিশ্রণের চাপ। তাহলে এটার ক্ষেত্রেও তোমার সেম ঘটনা, তোমরা চাইলে এখানে কিন্তু আরেকটু সুন্দর দেখো, সেম ঘটনা, এখানেও গ্রাম দেওয়া আছে, এখানেও প্রেশার দেওয়া আছে, এখানেও চাপ দেওয়া আছে, এখানেও ভলিউম দেওয়া আছে, সবই সেম জিনিস। তো তোমরা সেম চাইলে হচ্ছে কম্বাইন্ড গ্যাস লস দিয়ে এটাও তোমরা করে ফেলতে পারবে, সেটা যেহেতু সেম, এটাতে আমরা সময় নষ্ট না করি। ঠিক আছে, আচ্ছা। ডি নাম্বারে কি বলছে, উদ্দীপকের এক্স ও ওয়াই গ্যাসের ব্যাপন হার গণনা করো। তাহলে অ্যাকচুয়ালি আমরা একটু ব্যাপন হার এখানে, আচ্ছা, এটার ক্ষেত্রে সেম কাহিনী করতে হবে, ওই পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি দিয়ে তুমি আণবিক ভর বের করবো, আণবিক ভর বের করার পর দুইটা তুলনা করবো, তুলনা বের করার পর R1/R2 এর রেশিওটা বের করবো, তাহলে হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আসলে সেরকম, আমরা এটাতে আমরা সময় না দিই সেরকম, যেহেতু একদমই সেম ম্যাথ। তারপর 3 নম্বর কি বলছে, 3 নম্বরে বলছে সিওডি মানে কি, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে তোমার ধরো
বিওডি এবং সিওডির মধ্যে মেইন পার্থক্যটি কি? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, সকল কেমিক্যাল রিয়াকশন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা যৌগ টৌগ দিতে হয়, মানে কোনো একটা ক্যাটালিস্ট বা কিছু একটা হেল্প লাগে। তো আসল কথা হচ্ছে পানিতে যে সকল রাসায়নিক পদার্থগুলো দ্রবীভূত থাকে তার ভিতর দেখা যায় যে কিছু কিছু রাসায়নিক দ্রব্য অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে একটা মানে কোনো একটা উৎপাদ তৈরি করে। তাহলে এই যে যে বিভিন্ন কেমিক্যাল যে অবস্থান করতেছে তার জন্য যে একটা কেমিক্যালের অক্সিজেনের যে একটা ডিমান্ড আছে সেটাকে আমরা কেমিক্যাল কি জানি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন ডিমান্ড বলতেছি। বাট বিওডির ক্ষেত্রে বিষয়টা কি, বিওডির ক্ষেত্রে হচ্ছে যে যে সকল জীবিত পদার্থ হচ্ছে গিয়ে তোমার পানিতে থাকে ওদের শ্বসনের জন্য, রেসপিরেশনের জন্য যে অক্সিজেনটা লাগে সেটাকে হচ্ছে তখন বিওডি বলা হয়, তখন সেটাকে বলা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, তারপর কি বলছে, পানি একটি উভধর্মী ধর্ম। এটা কিন্তু আমি ওইদিন সুন্দরভাবে বলছিলাম যে এটা বিয়ের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি সবার আগে লিখবা যে উভধর্মী যৌগ হচ্ছে তারাই যারা একই সাথে অ্যাসিড এবং বেজের সাথে বিক্রিয়া করতে পারে। এটা সবচেয়ে সহজ বা কমন উদাহরণ কি, ওয়াটার। ওয়াটার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন সেটা একটা বেজের মতো আচরণ করবে। বেজের মতো আচরণ করা মানে কি, H3O প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করতেছে, এটা হচ্ছে একটা বিক্রিয়া। এখানে তাহলে অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে কাজ করলো, একটা হাইড্রোজেন দিয়ে দেওয়ার মাধ্যমে। আবার এখানে হচ্ছে কি তাহলে ওয়াটারটা কিভাবে একটা বেজের মতো কাজ করলো, একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করার মাধ্যমে, মানে ব্রনস্টেড লরি কনসেপ্টটা। আবার যখন সে হচ্ছে কি তোমার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করতেছে তখন সে কি হচ্ছে, এখানে কিন্তু অ্যামোনিয়াটা একটা হাইড্রোজেন উল্টা নিয়ে অ্যামোনিয়াম আয়ন গঠন করতেছে। আর উল্টা দিকে এখান থেকে কিন্তু ওয়াটারটা কিন্তু একটা হাইড্রোজেন লুজ করে হাইড্রোক্সাইডে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সুন্দর জিনিসটা তোমরা লিখে দিলে দুই দুই দিয়ে দিবে। আচ্ছা, তারপর কি বলছে, উদ্দীপ এ গ্যাস ও বি গ্যাস 1 লিটার পাত্রে রাখা হলে মিশ্রিত গ্যাসের মোট চাপ কত হবে? ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস। 1 লিটার পাত্রে রাখা হলো, তাহলে সেক্ষেত্রে এখানে এই 1 লিটার এটি হচ্ছে টোটাল ভলিউম, এটি হচ্ছে নতুন টোটাল ভলিউম। তাহলে সেই ক্ষেত্রে মোট চাপ কত হবে? তাহলে তোমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা এটাও করতে পারবা। ঠিক আছে, এবং শুধু তাই না, দেখো এখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ তারা করে নাই। 30 ডিগ্রি 30 ডিগ্রি দুইটাইতে 30, যেহেতু তারা নতুন পাত্রের ক্ষেত্রে টেম্পারেচারের কোনো আলাদা কথা বলে না। এক্ষেত্রে আমরা ওই সেম ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে পিভি বাই টি ইজ ইকুয়ালস টু P1 V1 বাই T1 প্লাস V2 বাই T2। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করলে হবে। শুধু তাই না, তোমার যদি এখানে টেম্পারেচার চেঞ্জও থাকতো, এখানে ধরো 40 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে, এখানে সাপোজ ধরো 60 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে, তাও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারতা। সেই ক্ষেত্রে অবশ্যই এইটিটাকে আবার কিছু একটা ধরতে হইতো। যেমন ধরো যদি উল্লেখ না থাকতো কোনো কিছু যে নতুন যে পাত্রে নেওয়া হচ্ছে সেটা কত ডিগ্রি তাপমাত্রার, তখন তোমার বেস্ট কি হবে, বেস্ট হবে যে তুমি ওইটাকে 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিতে পারো চাইলে। বাট বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ থাকে। উল্লেখ না থাকলে তুমি এটার আসলে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার কিছু নাই, বাট তুমি সেমই ধরতে পারো, এটা হচ্ছে আসল কথা। যেমন ধরো এখানে কিন্তু আলাদা করে উল্লেখ করে নাই, তাহলে বেস্ট হবে তুমি যদি লিখতেই চাও কোনতে ভাবে, তাহলে তুমি বলবা যে হচ্ছে কি এখানেও 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। ঠিক আছে, তার মানে 303 কেলভিন। ঠিক আছে। আচ্ছা, এই গ্যাস ও বি গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এইটাও আবারও সেম কাহিনী, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা ইউজ করে আমরা তোমার মলিকুলার মাস বের করবো। মলিকুলার বেস করে R1/R2 ইজ ইকুয়ালস টু √M2/√M1, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে এসটিপি কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, সুন্দর মতো একটু তাপমাত্রা চাপগুলো সুন্দর মতো লিখে দিবা। তারপর বলছে সিএফসি কি রূপে ওজোন স্তর ক্ষয় করে। আচ্ছা, এটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মাথায় রাখবা যে একটা সিএফসি অণু শুধুমাত্র একটা ওজনকে ক্ষতি করে না, সে হাজার হাজার অণুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা একটা মেইন রিজন হচ্ছে সিএফসির ভিতরে যেই ক্লোরিনটা আছে সেটা হচ্ছে কি ইউভি লাইটের সাথে বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন রেডিক্যাল তৈরি করে। কি তৈরি করে? ওয়েট, ক্লোরিন রেডিক্যাল তৈরি করে, এবং সেই রেডিক্যালটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কখন তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তখনই তৈরি হয় যখন কোনো একটা অণুর সমভঙ্গন হয়। সমভঙ্গন মানে হচ্ছে কি, আমরা জানি যে একটা নর্মাল ক্লোরিন হচ্ছে কি সমযোজী বন্ধনে থাকে ক্লোরিন শেয়ার করার মাধ্যমে। তো যদি আমরা তাদেরকে এরকম ভাবে ভাঙতে পারি যে দুইটা ক্লোরিনে একটা একটা করে ইলেকট্রন নিয়ে চলে যেতে পারলো, এরকম হইলো না যে একটা ক্লোরিনে দুইটা পাইলো আবার একটা ক্লোরিন কোনোটাই পেলো না, তখন তো এটাকে আমরা সমভঙ্গন বলতেছি। কিন্তু সো এই মাথায় রাখবা যে এই ফ্রি রেডিক্যাল ক্লোরিনটা একটা ওজনকে বারবার আক্রমণ করে। আচ্ছা, ওয়েট, হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্লোরিন মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ভেরি ভেরি গুড, মুক্তমূলক বলা হচ্ছে। তো এই জিনিসটা তোমরা একটু বই থেকে একটু লেখা লিখে নিও অবশ্য, তাই না? বইতে মনে হয় আমার যত মাথায় আসতেছে ছোট দুই একটা বিক্রিয়া থাকলে থাকতে পারে, আমার মনটা নাই। বাট তোমরা বি নাম্বার শোনো, এ এবং বি নাম্বার জিনিসটাকে গুরুত্ব দিবা। এটা কারণটা হচ্ছে সি এবং ডি মিলে কিন্তু মাত্র 7 নাম্বার, এবং চান্স আছে যে তুমি যদি কোনোটাতে একটু ভুল টুল করো দেখা যাবে 1-2 নাম্বার কিন্তু এখানে কাটা যাইতে পারে। কিন্তু এ আর বি কিন্তু একেবারে ধরা নাম্বার। তুমি যদি এতে যদি সুন্দরভাবে এক লাইন লিখতে পারো,
মানে নির্ভুলভাবে সঠিক তথ্য দ্বারা তোমার এখানে এক এক দিবে। বি নাম্বারের ক্ষেত্রে সেম, বি নাম্বারের যেহেতু 2 নাম্বার প্রশ্ন, তারা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা পার্ট দেখতে চায়। প্রথম হচ্ছে তুমি জিনিসটাকে লাইক জানো যে লাইক তুমি এই জিনিসটা স্বীকার করছো যে এই জিনিসটা ঘটে, পরে তুমি হালকা একটু এক্সপ্লেনেশন দিয়ে দিলে, হালকা একটু ব্যাখ্যা করে দিলা যে কি কারণে হয়, তাহলে তোমাকে দুই দুই দিয়ে দিবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমি কেমনে শিখছি, আমরা হচ্ছে যখন আমি যখন কলেজে পড়তাম, তখন আমি দেখতাম যে সব ছেলে পেলে হচ্ছে কি সিডি নিয়ে অনেক বেশি টেনশনে থাকতো, কারণ আমাদের কলেজে সপ্তাহে 2 দিন করে কুইজ হইতো, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তা আমি হচ্ছে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে এই 7 নাম্বারের জন্য, 10-এর ভিতরে 7 নাম্বারের জন্য যে পরিমাণ পড়া হয় সেই পরিমাণ কিন্তু এ বির জন্য পড়া হয় না। এর ফলে যে জিনিসটা হইতো, কুইজে যদি দেখতাম যে সিডি তো পারতেছি না, লাইক যেগুলো কঠিন আসছে সেগুলো পারতেছি না, কিন্তু আবার এ বিও দেখা যাচ্ছে যে কাছাকাছি জায়গা থেকে আসছে, কিন্তু সেগুলো পারতেছি না, কারণ সেগুলো আবার যথেষ্ট চর্চা করা হয়নি। সো অ্যাকচুয়ালি সিকিউর ক্ষেত্রে তোমরা এ বিটাকে টপ মোস্ট প্রায়োরিটি দিবা, কজ এইগুলোর মাধ্যমে হচ্ছে নাম্বার হচ্ছে দ্রুত আগানো যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা কি বলছে, বলছে নিচের উদ্দীপক ভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ন্যানোকণা কাকে বলে? এটা অ্যাকচুয়ালি তোমার এই চ্যাপ্টার থেকে আসে না, এটা হচ্ছে প্রথম পত্রের লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। সেখানে ন্যানোকণা, ন্যানো পার্টিকেল, ন্যানো টিউব টিউব সহ অন্যান্য জিনিসপত্র আছে। বাট আমার যদি মনে হয় যে 100 ন্যানোমিটার বা এরকম দৈর্ঘ্যের বা এরকম একটা ডাইমেনশনের কথা উল্লেখ আছে, একটু দেখো এটা। তার নিচে থাকলে মানে সাইজটা যদি তার ছোট হয়, তখন তাকে হচ্ছে কি ন্যানোকণা বলা হয়। এটুকু লিখে দিলেই মোটামুটি নাম্বার হবে। তোমরা একটু বিভিন্ন টেস্ট পেপার থেকে তোমরা এবি জাস্ট সিরিয়ালে পড়তে থাকবা, সকল বোর্ডের এবি দেখে যাবে, তুমি দেখবে যে আসল পরীক্ষাতে এবি সবই কমন আসছে। আচ্ছা, তারপর বলছে এটি একটি এর অনুবন্ধী ক্ষারক কি ব্যাখ্যা করো। আচ্ছা, যেহেতু এখানে অনুবন্ধী ক্ষারক চাইছে, তাহলে খুব সিম্পলি এখানে এটা যদি অ্যাসিডের মতো আচরণ করে, তাহলে সে একটা হাইড্রোজেন আরো দিয়ে দিবে। এর অনুবন্ধী ক্ষারক, আচ্ছা তাহলে এর অনুবন্ধী ক্ষারক কি হবে, তাহলে এর অনুবন্ধী ক্ষারক আরেকটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে সেটা কি SO4 2 মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। কারণ এটা যদি অ্যাসিডের মতো আচরণ করে তবেই না অনুবন্ধী ক্ষারক তৈরি হবে, তাহলে এটা যদি অ্যাসিডের মতো আচরণ করে, তাহলে এখান থেকে কিন্তু আরেকটা হাইড্রোজেন চলে যাবে, আরেকটা হাইড্রোজেন চলে গেলে শুধুমাত্র সালফেট আয়নটা থাকবে, এবং সেটাই তার অনুবন্ধী ক্ষারক হবে। আচ্ছা, তারপর কি বলছে, উদ্দীপকের পাত্র এক এর গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করো। এটা আমাদেরকে একটু করি আমরা, একটু ডিফারেন্ট, যেহেতু একটা সামান্য ডিফারেন্ট ম্যাথ আসছে। হ্যাঁ, পাত্র এক হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে পাত্র একের ভিতরে কি কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 0.54 গ্রাম। তারপর তোমার ভলিউম দিছে বা আয়তন দিছে 300 ml। তারপর তারা চাপ প্রেসার দিছে হচ্ছে 780 মিলিমিটার মার্কারি। তাহলে অণুর সংখ্যা যেহেতু আমাকে নির্ণয় করতে হবে, তাহলে সবার আগে আমাকে মোল সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক না। তাহলে মোল সংখ্যা ওইটার ক্ষেত্রে তোমার সেম ফর্মুলা ইউজ করতে হবে, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এখান থেকে তোমাকে কি করতে হবে, মোল সংখ্যাটা বের করতে হবে, এখানে এনটা তোমাকে আগে বের করতে হবে, তারা বাকি সবই তারা দিয়ে দিছে। তাহলে আমরা এটা দেখি, তাহলে এন কি হবে, এন হবে হচ্ছে পিভি বাই আর টি। তাহলে আমরা একটু বসাই, পি পি এখানে কত বসাবো, এখানে আমরা সবসময় এটিএম এ নেওয়ার চেষ্টা করবো, প্রেসারটা লিটার এটিএম এককে করবো আমরা। তাহলে এটা কত হবে, 780/760। করো তো একটু কেউ, আমরা বাকিগুলো বসাতে থাকি। 0.0821 আর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে কি তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে গা 293 কেলভিন, ঠিক আছে। আর প্রেসার তোমরা এটা বের ওইটা করবে আর হচ্ছে 1.026 এটিএম। হ্যাঁ, 1.02। ওকে, তাহলে আমরা এখানে লিখি 1.02। আর ভলিউম, ভলিউম তারা কতটুকু দিছিল যেন, 300 ml। 300 ml এটাকে আমরা নিতে হবে লিটারে, তাহলে এটা হবে 0.3 লিটার। আচ্ছা, তাহলে এটা তোমরা একটু ক্যালকুলেটর বসাও তো, কত আসে 1.02 × 0.3 ভাগ এটা। হুম, এটা একটু অ্যান্সারটা একটু তাড়াতাড়ি বের করে ফেলো। 0.0127। 0.0127 মোল। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমাকে অণুর সংখ্যা বলছে, যেহেতু সিক্স তারা পয়েন্ট আমাকে জিরো টু অণুর, থ্রি ইন্টু 10⁻23 গুড দিয়ে গুণ গুড, দিব না? হ্যাঁ হ্যাঁ গুড। এটার একটা কারণ হচ্ছে দেখো, এটা কিন্তু যাই আসতেছে না, এটা কোন গ্যাস, যাই আসতেছে না, এটা অক্সিজেন হইতে পারে, মিথেন হইতে পারে, যা খুশি তা হইতে পারে, যেহেতু আমরা মোল বের করতে পারছি, তাহলে আমরা জানি যে মোলের সাথে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা যদি গুণ দেই, তাহলে আমাদের চোখ বন্ধ করে অণুর সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.022 × 10⁻³ ঠিক না। তাহলে এটার সাথে গুণ দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আগাই। আচ্ছা, স্টপ কর খোলা অবস্থায় পাত্র
এক এবং পাত্র বি হতে পাত্র 3A কোন গ্যাসটি আগে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, তোমাদের এখানে দেখে মনে হইতে পারে যে এটা মনে হয় ওই লেন্থের বা দৈর্ঘ্যের হিসাব নিকাশ করতে হবে, বাট না, দৈর্ঘ্যের হিসাব নিকাশটা আমরা আরেকটা মেথড দেখবো। এই মেথডে কেন দৈর্ঘ্যের হিসাব নিকাশ করার দরকার নাই, কজ দেখো এখান থেকে মাত্র 2 সেন্টিমিটার, এখান থেকে মাত্র 2 সেন্টিমিটার, সো এবং হিসাবটা দেখো দুই সাইড থেকে কিন্তু গ্যাসটা লাইক 2 সেন্টিমিটার ক্রস করলে পাত্রে হচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানে মানে লেন্থ দিয়ে হিসাব করার দরকার নাই, তুমি জাস্ট এখান থেকে ডিফিউশন, সরি, ওই কি জানি, গ্রাহামের সূত্রটা, সরি, তোমরা হচ্ছে যে গ্রাহামের সূত্রটার মাধ্যমে তোমরা অ্যাকচুয়ালি দেখাবে যে কার ব্যাপন হার বেশি। যার ব্যাপন হার বেশি হবে তোমরা জাস্ট খালি বলে দিবে যে সেই গ্যাসটা হচ্ছে কি আগে পৌঁছাবে, কারণ এখানে কিন্তু তারা বলে নাই যে কত দূরত্বে যে তারা মিলিত হবে, কোশ্চেনটা কিন্তু এভাবে করে নাই, তারা বলছে যে কোন গ্যাসটি আগে পৌঁছাবে। তাহলে যেহেতু আগে পৌঁছাবার কথা বলছে, তুমি জাস্ট খালি ব্যাপন হার বের করে বলে দিলেই হবে, ওইটাই গাণিতিকভাবে বিশ্লেষণ করা হয়ে গেল। আমরা অ্যাকচুয়ালি ওই ম্যাথটা আবার দেখবো যে কখন আমরা ওই লেন্থের কাহিনীটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, মোলার দ্রবণ কাকে বললো এটা পারবা। কার্বন মনোক্সাইডকে কেন নীরবঘাতক বলা হয়, কারণ এটা গন্ধহীন, বর্ণহীন, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি টের পাওয়া যায় না যে এটা অ্যাকচুয়ালি বাতাসে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের রক্তে বেশি যায় তাহলে হচ্ছে কি নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে অক্সি হেমোগ্লোবিন তৈরি হওয়ার মাধ্যমে অক্সিজেন পরিবহন হয়, কিন্তু কার্বন মনোক্সাইড মিশে গেলে সেখানে হচ্ছে কার্বক্সি হেমোগ্লোবিন তৈরি হয়। এবং এটা তৈরি হলে কি হইলো, এটা তৈরি হলে এসেনশিয়ালি অক্সিজেন কম বাইন্ড করবে আমাদের রক্তকণিকাগুলোর সাথে, রক্তকণিকার সাথে কম বাইন্ড করলে কম পরিবহন হবে। সো যখন অতিরিক্ত বেশি কার্বন মনোক্সাইড আমরা বেশি ইনহেল করে ফেলবো, তখন অ্যাকচুয়ালি আস্তে আস্তে কোমার দিকে বা মৃত্যুর দিকে যাবে এবং সিএনএস আর ওই যে ডিপ্রেসেন্ট। কার্বামিনে হিমোগ্লোবিন গঠন করে যায়, আর এটা 240 গুণ বেশি নাকি 270 গুণ বেশি, এটা ঠিক করতে পারতেছি না, মনে কত করতে পারতেছি না। কত গুণ বেশি, মানে ওই ওই যে যে অক্সিজেনের হার্ম, তুলনায় হিমোগ্লোবিনের সাথে যুক্ত বুঝতে, হওয়ার ক্ষমতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। তো এটা তুমি অ্যাকচুয়ালি বইতে একটু দেখো, কেন তুমি এখানে শোনো, তোমরা টেক্সট বই থেকে এটা বি নাম্বারগুলো ভালোভাবে পড়ে নিও, হ্যাঁ। মানে এইগুলো জিনিস হচ্ছে কি তোমরা পরীক্ষার আগেও দেখবা বারবার ভুলে যাবে, বাট একটু বই থেকে জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিও, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি তোমার শোনো, কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়ালি অনেক হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে, আবার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, ঠিক আছে। তখন তোমাদের ওইটার উপর আমরা এক একটা নাম দিই, যেমন ধরো তোমার প্লাজমা প্রোটিনগুলোর সাথে বাইন্ড করে আই থিঙ্ক কার্বামিনো হিমোগ্লোবিন বলা হয়। আবার ধরো তোমার হচ্ছে কি শুধুমাত্র হেমোগ্লোবিনের সাথে বলা হয় কার্বো হেমোগ্লোবিন বা এরকম কিছু একটা নাম বলে, ঠিক আছে। আর কি কয়টা নাম আছে, ওই ওয়ার্ডগুলো তোমরা একটু মুখস্থ রাখো, ওগুলো লিখে দিয়ে আসলে নাম্বার দিবে, ওগুলো যদি একদমই না লেখো তাহলে কিন্তু নাম্বার দিবে না, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তারপর কি বলছে, 30 ডিগ্রি তাপমাত্রা এ ও বি গ্যাসের কার্বামিনোপ্রোটিন, গুড গুড গুড, হ্যাঁ আমার আসলে অত আগের মানে জিনিসগুলো অত ভালো করে মনে নাই। ফার্স্ট ইয়ারে মেডিকেল, ওটা ফার্স্ট ইয়ারে আবার বায়োকেমিস্ট্রিতে ছিল, তখন মনে ছিল, এখন আবার আস্তে আস্তে পেঁচাই ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, 30 ডিগ্রি তাপমাত্রা এ ও বি গ্যাসের মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তাহলে এটাও আসলে মোটামুটি একই ঘটনা। এখানে এখানে আই না, এখানে একটু পার্থক্য আছে, এই জন্য আমরা এটা একটু করবো। সেটা কি দেখো, এখানে কিন্তু 30 ডিগ্রি তাপমাত্রা বলছে, বাট আমরা কোশ্চেনে সব জায়গায় কিন্তু দেখতেছি 25 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি তাপমাত্রার পরিবর্তনটাও এখানে প্রযোজ্য হবে, ঠিক আছে। কিন্তু এছাড়া বাকি সবই সেম, তোমরা চাইলে ওই ফর্মুলাটা ইউজ করেই করতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে আবার আরেকটু পার্থক্য আছে, এখানে দেখো গ্যাসের ঘনত্ব দিয়ে রাখছে 1.25 গ্রাম পার লিটার, ঠিক আছে। আবার এখানে বলছে হচ্ছে 1 ATM। আচ্ছা, এটা এটা একটু আমি তোমাকে একটু সলভ করে দিই, এটা একটু মজা পাবা তোমরা। আমাকে একটা জিনিস বলো, এই পাত্রের জন্য, দেখো এই দুইটা পাত্র তো আছেই, এটা তো ওদের মতো আছে, কিন্তু এই পাত্রে তোমাকে যদি অ্যাকচুয়ালি বলে যে গ্যাসের, এখানে যেটুকু গ্যাস আছে তার ওয়েট কত, বা কি জানি, উম, মানে এখানে তোমার গ্রাম, গ্যাসের গ্রামটা তোমাকে বের করতে বলছে, তা তুমি কেমনে বের করবা এখান থেকে। পিএম ইকুয়াল টু ডি আর টি, মানে ঘনত্ব আর গুণ, আর গুণ টি, তখন গুণ, গুণ পিএম, টি, গুণ তাপমাত্রা বলতেছো। পিএম ইকুয়াল টু ডি আর টি, মানে হচ্ছে ওই যে এমটা বাইর করবো আর কি তখন। আচ্ছা, না দেখো, আমি তোমার একটা সহজ কথা বলি, দেখো, যেহেতু এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এবং যেহেতু এখানে 1 ATM, এটা কি এসটিপি তে আছে না, এটা তো এসটিপি তে আছে নাকি, যেহেতু 1 ATM এবং 0 ডিগ্রি সেলসিয়াস এর কথা বলছে, এসটিপি এটা। এসটিপির ক্ষেত্রে আমরা কি জানি যে 1 মোল গ্যাস কতটুকু আয়তন দখল করে, 22.4 লিটার, রাইট। এখন ওরা কিন্তু এখানে বলে দেয় নাই যে গ্যাসের, মানে ওরা কিন্তু ফার্দার কোনো ডিটেলস তারা দেয় নাই, তারা যা সরাসরি ঘনত্ব দিয়ে দিছে। ঘনত্ব তারা বলছে যে ওই গ্যাসের যেই ঘনত্ব সেটা 1.25 গ্রাম পার লিটার। তাহলে আমরা যদি খুব সিম্পলি
পি এম ইজ ইকুয়ালস টু ডি আর টি। আচ্ছা, ওইটা এসেনশিয়ালি ওই ভিটাকে চেঞ্জ টেঞ্জ করে ওই ফর্মেটে আনছে, বুঝতে পারছি কাহিনীটা। কিন্তু তোমরা এভাবে দেখো, 22.4 ইন্টু 1.25 কত হয় দেখো তো। 22.4 ইন্টু 1.25 গ্রাম পার লিটার। এটা গুণ করলে কত হয় দেখো তো একটু। এটা গুণ দিলে যে আনসারটা আসবে সেটা গ্রামে বের হবে। 22.4 ইন্টু 1.25, 28 গ্রাম। 28 গ্রাম। তাহলে যেহেতু আমরা এখানে বের করলাম 28 গ্রাম, এবং দেখো যখন তুমি হচ্ছে ঘনত্বকে তুমি আয়তন দ্বারা গুণ দিচ্ছ, এই লিটার লিটার কিন্তু কাটা যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকতেছে শুধু তোমার গ্রাম। এবং যেহেতু এখানে আমরা ঘনত্বটাকে ধরে নিছি, এটা 1 মোলের ঘনত্বের জন্য দিছে, সো অ্যাকচুয়ালি তুমি বলতেই পারো এখানে যে গ্যাসটা আছে সেটার আণবিক ভর 28 গ্রাম। বুঝতেছো বিষয়টা? এবং আণবিক ভর 28 গ্রাম কোন গ্যাসের? নাইট্রোজেনের না? তাহলে এখানে অ্যাকচুয়ালি কোন গ্যাসটা আছে? নাইট্রোজেন গ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, মোলার দ্রবণ কাকে বলে ওটা পারবা, এটা তো গেছি আমরা। একই তাপমাত্রা ও প্রদত্ত চাপে বিওসি পাত্রের গ্যাসদ্বয়ের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে, তা বিশ্লেষণ করো বি এবং সি পাত্রের গ্যাসদ্বয়ের ভিতরে। তার মানে এইটা একটা গ্যাস আর আরেকটা হচ্ছে বি নাম্বার, তাহলে বি নাম্বার থেকে আমরা সেম ভাবে কি মলিকুলার মাস বের করতে পারবো না? ওই যে আণবিক ভর, ওই পিভি ইজিকলস টু এনআরটি দিয়ে আমরা এমটা বের করব। এখান থেকে এম বের করার পর, এবং এখান থেকে যেহেতু আমরা এমটা বের করেই ফেলছি, সেটা কত? 28 গ্রাম। তুমি জাস্ট খালি এখানে গ্রামের সূত্রটা বসায় দিবা, তাহলে আমরা অ্যাকচুয়ালি মানে এটার ফরম্যাটটা তাহলে একটু জাস্ট লিখে ফেলি। অথবা চাইলে আমরা এটা একটু বের করি, দাঁড়ো। এটা, এটার আণবিক ভরটা একটু বের করি আমরা, পিভি ইজিকলস টু এনআরটি এই ফর্মুলা থেকে। একটু কি আমাকে একটু বের করতে একটু হেল্প করো, তাহলে কি হবে অ্যাকচুয়ালি এটাতে। এম সমান সমান হবে ডাব্লিউ আর টি বাই পিভি। এটা একটু করে দাও তো আমাকে। তাপমাত্রা ধরবা 25 ডিগ্রি সেলসিয়াস, মানে ডাব্লিউটা কত? ডাব্লিউ হচ্ছে 2.21। আর হচ্ছে কি তোমার আহ আর হচ্ছে কি তোমার 0.0821। টি হচ্ছে কি তোমার 298। ভাগ হচ্ছে তোমার পিভি, পি হচ্ছে কি তোমার 150/101.325। আর ভি হচ্ছে কি তোমার 1 লিটার। আচ্ছা, এটা করো, ক্যালকুলেটরে পুরো জিনিসটা একটু বসাও। এটা ক্যালকুলেটরে এই জিনিসটা একটু পুরোটা তুলো, কত আসে দেখো। 36.523। গুড, 36.523। তাহলে যেহেতু এটা আণবিক ভর বেশি, তাহলে এটা অবশ্যই স্লো যাবে, ঠিক না? আর যেহেতু আণবিক ভর এটা মাত্র 28, তাহলে এটা অবশ্যই দ্রুত যাবে, ঠিক আছে। আচ্ছা, আবু বকর, তুমি চাইলে ওই ফর্মুলা ইউজ করতে পারো, প্যারা নাই, ঠিক আছে। এটা হচ্ছে লাইক, আমি এটা কেন বললাম, কজ এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা এসটিভি তে আছে, মানে বুঝছো তো, এর জন্য হচ্ছে না, আমি প্রথমে এভাবে করতাম, ওই যে পরে এমসিকিউ অনেকগুলো সলভ করছি তো ওইটার থেকেও ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরে ছিল, তখন এভাবে না না করা না, শুরু করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, উম, আচ্ছা, এই দেখো এখানে ওরা অ্যান্সারটা দিয়েও দিছে অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি মিলছে, যাই হোক। তো আমরা আগাই। 6 নম্বরের পর 7। আচ্ছা, এখানেও কি বলছে? ব্যাপনের সংজ্ঞা লেখো, এই লেখো। একই সময় কত দূরত্বে, এই যে এইটা হচ্ছে এবার ইন্টারেস্টিং ম্যাথ, এটা আমরা করব। একই সময় স্টপ খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। এবং ডি নম্বরে বলছে মিশ্রিত অবস্থায় কোন গ্যাসটি বেশি চাপ দিবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে এখানে আবার ডাল্টনের পার্শিয়াল প্রেশারটা আমাদেরকে একটু বের করে দেখতে হবে যে কার পার্শিয়াল প্রেশারটা একটু বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা করি, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, এই পাশে করি। কত? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, দুইটা গ্যাস ধরের ভিতরে দূরত্ব আমরা ধরে নিচ্ছি 25 সেন্টিমিটার, কারণ এই পাত্রের স্টপ করটা খুবই কাছে, সো অ্যাকচুয়ালি তারা 25 সেন্টিমিটারে বুঝাইতেছে। তারা আর কি কি দিচ্ছে অ্যাকচুয়ালি, গ্রাম টাম দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে। আচ্ছা, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে কি আমাদের ব্যাপন হারের রেশিওটা সবার আগে বের করা, এবং সেটা বের করে যে আমার আণবিক ভর লাগবে, তাহলে আবারও সেম ফর্মুলা, এম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ আর টি বাই পিভি। এটা তোমরা এ গ্যাসের জন্য একবার করবা, বি গ্যাসের জন্য একবার করো, কুইক। এটা একটু ক্যালকুলেটর আমাকে করে দাও, আমি তোমাদেরকে মানগুলো বসাই দিচ্ছি, ওয়েট। মানগুলো, ডাব্লিউ প্রথমটার জন্য হচ্ছে 0.50 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে গিয়ে তোমার
আচ্ছা, এখানে কি তাপমাত্রা বলছে কোথাও? উম 27 ডিগ্রি সেলসিয়াস দিতেছে তার এই জায়গাটাতে, কিন্তু এছাড়া আর কোথাও কোনো তাপমাত্রার কথা উল্লেখ নাই। ঠিক আছে, মানে এই এই পাত্রের এবং এই পাত্রের কিন্তু কোনো উল্লেখ নাই। So, যেহেতু উল্লেখ নেই, যেহেতু একটা জায়গাতে একটা তাপমাত্রা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমরা অ্যাকচুয়ালি ওইটাই ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে তোমার 300 কেলভিন হবে সেই ক্ষেত্রে। ভাগ হচ্ছে কি তোমার পিভি, পি হচ্ছে কি তোমার এটা হবে 105 ভাগ 101.325, আর ভি হবে হচ্ছে কি তোমার 550 ভাগ 1000, মানে হ্যাঁ ভাগ 1000, মানে 0.55 আর কি। দেখো তো এটা কত আসে এই ক্যালকুলেশন। গ্যাসে এই গ্যাসে মানে এম এর মান হচ্ছে 21.6। 21.6, 21.6 হচ্ছে কি আণবিক ভর নাকি? হুম, আণবিক ভর এটা। গুড। তা সেম কাহিনী আমরা বিএড এই গ্যাসটার জন্য করি একটু, এই গ্যাসটার জন্য। তো সেম ভাবে একটু বসাই, 0.75 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে তোমার 300, ভাগ হচ্ছে কি তোমার 600, তাহলে 0.65, আর ওখানে পি, পি হচ্ছে 107 ভাগ 101.325। কত হয় দেখো তো একটু। 26.91। আচ্ছা, 26.91। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি 21.6, এখানে 26.91। এখন কত দূরত্বে মিলিত হবে, তাহলে আমরা একটু করে ফেলি এটা। তাহলে আমরা লিখি যে R1/R2 সমান সমান √/m2/m1। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা মাথায় রাখবা, R1টাকে কোনটা ধরতেছো দেখো। আমরা আচ্ছা, ওয়ান না লিখে আমরা আরো বেটার কাজ করি, R A B লিখে, এটা আরো বেটার হবে, আরো প্যাচ কম হবে, হ্যাঁ। সেটা হচ্ছে ধরো এটা R A, এটা হচ্ছে R B, এটা তাহলে হবে M B, এটা হবে M A। ঠিক আছে। আচ্ছা, তাহলে R A/R B সমান সমান হচ্ছে ছাব্বিশ দশমিক 26.91 ভাগ হচ্ছে কি তোমার 21.6। দেখো তো কত আছে এটা। 1.116। 1.116। আচ্ছা, এখন দেখো রেশিওটা যেহেতু 1.116 আছে, মানে ওয়ানের থেকে বেশি আসে, তার মানে আর এর ব্যাপন হার বেশি। এখন দূরত্ব যেহেতু বের করব, এই গ্যাস থেকে যদি আমরা দূরত্বটা ধরি, সাপোজ আমরা একটু একটু ক্লিয়ার করি। সাপোজ ধরো এই গ্যাস থেকে আমরা দূরত্বটাকে যদি ধরি এক্স, তাহলে টোটাল দূরত্ব হবে মানে, তাহলে এই গ্যাসের দূরত্ব হবে 25 - x। ঠিক না, মানে যেটুকু অতিক্রম করছে ওই গ্যাসটা, ওইটার বিয়োগফল টোটাল দৈর্ঘ্য থেকেই তো এই গ্যাসের যাত্রা হবে, ঠিক না? তাহলে আমরা খুব সিম্পলি একটু লিখবো, সাপোজ যে RA/RB সমান সমান LA/LB। বুঝছো? মানে দুইটা গ্যাসের অতিক্রান্ত দূরত্ব। এখন অতিক্রান্ত দূরত্ব আমরা বসাবো, সেটা কি RA/RB। প্রথম গ্যাসটার জন্য যদি আমরা ধরি এক্স, তাহলে LB হবে মোট দৈর্ঘ্য মাইনাস এক্স। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটার আমরা ইকুয়েশনটা একটু সুন্দর মতো এখানে বসায় দিব, পুরোটা রেশিও। সেটা কি? 1.116। তার মানে 1.116 সমান সমান হচ্ছে x/25 - x। তারপর গুণ হবে এটা, তাহলে গুণ হলো হবে 25 - x ইন্টু 1.116 সমান সমান এক্স। এটা করো তো কি হবে। এটা হবে 25 মাল্টিপ্লাই এটা, আর এটা মাল্টিপ্লাই দিলে তো হবে হচ্ছে গিয়ে তোমার 1.116 এক্স সমান সমান এক্স। এটা একটু বের করো, 25কে এটা দিয়ে গুণ দিলে কি হয়। এটা আমাকে একটু বইলো কেউ, 25কে আমরা যদি 1.116 দিয়ে গুণ দিই তাহলে কি হবে? 27.904। 904। তাহলে আহ এটাকে আমরা এই পাশে নিলে হবে প্লাস, তাহলে এখানে মোট হচ্ছে কি তোমার
116x সমান সমান হচ্ছে কি 27.904, মানে এক্স হচ্ছে কি 27.904 ভাগ 2.116, কত হয় দেখো তো? 13.18। তাহলে সেন্টিমিটারে ছিল মনে হয়, হ্যাঁ সেন্টিমিটার ছিল। তাহলে আর এ গ্যাস আমরা যেটাকে ধরছি, যেটা এ গ্যাস ধরছি, এ গ্যাস থেকে কত দূরত্বে যে মিলিত হবে? 13.186 সেন্টিমিটার দূরত্বে। ঠিক আছে, তার মানে এই গ্যাসটাই বেশি দ্রুত যাচ্ছে, কারণ মোট দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, এবং আমরা দেখতেছি যে 25-এর অর্ধেক কিন্তু 12.5। সো ওই কিন্তু মানে অর্ধেকের বেশি অতিক্রম করে ফেলতেছে একই সময়। ঠিক আছে, আচ্ছা। তা আমরা মিশ্রণ অবস্থায় কোন গ্যাসটি বেশি চাপ দিবে তা গাণিতিকভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, কোন গ্যাসটা তারা বেশি চাপ দিবে? আচ্ছা, তাহলে এটার জন্য আমরা সবার প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মোট চাপটা আমরা বের করতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে 550 ml, এখানে 600 ml, কিন্তু এখানের যেই মোট আয়তনটা সেটা কিন্তু হচ্ছে কি তোমার এই দুইটার যোগফলের সমান না, তারা কিন্তু হচ্ছে কি উল্টা একটু বাড়ছে আর কি, 800 ml আসল কথা। ঠিক আছে, আচ্ছা। মিশ্রিত অবস্থায় কোন গ্যাসটা বেশি চাপ দিবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে টোটাল প্রেশারটা বের করতে হবে ওই ফর্মুলা দিয়ে। সেটা কি? পিভি বাই টি সমান সমান P1V1 বাই T1 প্লাস P2V2 বাই T2, এটা দ্বারা আমরা টোটাল প্রেশারটা আগে বের করলাম। ঠিক আছে, এছাড়াও যেহেতু এখানে কোনটা বেশি চাপ দিবে বলতেছে, আমাদেরকে অ্যাকচুয়ালি কি বলা যায়, ওই মোট মোল সংখ্যাটা জানতে হবে। কারণ ডাল্টনের পার্শিয়াল প্রেশার যদি তুমি বের করতে যাও তাহলে কিন্তু তোমার মোল ভগ্নাংশ লাগবে এবং মোট চাপ লাগবে, এবং মোল ভগ্নাংশ বের করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই যে গ্যাসটা আছে সেটার মোল সংখ্যা লাগে এবং তার মোট মোল সংখ্যা লাগে, মানে সবগুলো গ্যাসের মিলে, তাহলে কিন্তু তুমি মোল ভগ্নাংশ পাবা। তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা আমি একটু বলে দেই, তোমরা চাইলে এটা হচ্ছে চাইলে নিজেও করতে পারো, আমি একটু প্রসেসটা খুব সংক্ষেপে বলি। সবার পথে হচ্ছে আমরা টোটাল প্রেশারটা বের করব। টোটাল প্রেশারটা বের করব, সেটা কোন ফর্মুলা দিয়ে করব আমরা? পিভি বাই টি সমান সমান এই ফর্মুলা দ্বারা করতে পারি চাইলে। ঠিক আছে, একই কাহিনী, প্লাস P2V2 বাই T2। আচ্ছা, এটা যদি তুমি করে ফেললা খুব ইজিলি, ঠিক আছে, তাহলে তুমি এখানে এটা টোটাল প্রেশার পাবা। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যেটা সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এইটা ব্যবহার করে এন বের করতে হবে তোমাকে দুইটা পাত্রের জন্য আলাদা আলাদা ভাবে, মানে এই পাত্রের জন্য একবার এন বের করবা, এই পাত্রের জন্য একবার এন বের করবা, দুইটা এন তুমি এখানে পেয়ে গেলে। এবং আমরা কিন্তু জানি তুমি গ্যাসের মিশ্রণ যা খুশি তা করো, মোল সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, সো তুমি মোল যে এই পাত্র থেকে বের করতেছো এটাও কিন্তু তোমার ওই মোট মানে একত্রিত করার পর এখানেও কিন্তু অপরিবর্তিত অবস্থাতে থাকবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সো তুমি দুইটা পাত্রের জন্য এন বের করলা, দুইটা এন বের করার পর তুমি টোটাল মোল বের করবা, টোটাল মোল বের করবা। এরপর তোমার থার্ড কাজ কি হবে? থার্ড কাজ হবে প্রতিটা আলাদা আলাদা গ্যাসের কি করবা? মোল ভগ্নাংশ বের করবা, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। কিভাবে বের করবা? এই যে যে তুমি যে আলাদা আলাদা করে পাত্রের যে মোল সংখ্যাটা বের করছো না, আলাদা আলাদা করে, তুমি জাস্ট খালি ওইটাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ দিবা। সাপোজ ধরো তুমি এ পাত্রে, সাপোজ ধরো এ পাত্রে তুমি পাইছো হচ্ছে কি ধরো এক্স মোল, আর টোটাল মোল হচ্ছে কি তোমার, ধরো টোটাল হচ্ছে কি তোমার জেড মোল। তাহলে মোল ভগ্নাংশ কি হবে? X/Z, শেষ। বুঝছো তো বিষয়টা? তাহলে কাহিনী হচ্ছে এটা তুমি করবা। মোল ভগ্নাংশ বের করার পর তুমি সবার প্রথমে যে মোট চাপটা বের করছিলা, টোটাল প্রেসারটা, তুমি সেটার সাথে গুণ দিবা, যেটার মান বেশি আসবে এই দুইটা গ্যাসের ভিতরে সেটারই আংশিক চাপ বেশি, এবং সেটাই তাহলে অধিক চাপ প্রয়োগ করতেছে। আমরা কি জিনিসটা বুঝছি? মানে এই ম্যাথটা একটু ডিফারেন্ট, মানে একটু বড় আর কি। বা তোমরা কি অন্য কোনো পদ্ধতি জানো যে লাইক এর থেকে আরো বেশি শর্টে করা যাবে এমন কিছু? ঠিক আছে, আহ তো যাই হোক, তোমরা মানে এটা জিনিসটা বুঝছো, বুঝছো তো তোমরা নাকি? একটু জানাও চ্যাট বক্সে চাইলে। আচ্ছা, তারপর কোশ্চেন আমরা যাই। নিজের উদ্দীপক ভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। নির্দেশক কাকে বলতেছে? চামড়ার ট্যানিং করা হয় কেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গুড। হ্যাঁ, নির্দেশক কাকে বলে? চামড়ার ট্যানিং কেন করা হয়? আচ্ছা, চামড়ার ট্যানিং করা হয় মেইনলি কোলাজেন ফাইবারের ভিতরে। শোনো, আমাদের বডিতে কিন্তু কোলাজেন ফাইবার বা জীবিত,
হ্যাঁ, জীবিত প্রাণী টাণীদের শরীরে কিন্তু অ্যাকচুয়ালি কোলাজেন ফাইবারটা অনেক বেশি থাকে, তোমার বডি সব জায়গায় আছে, হ্যাঁ, কোলাজেন ফাইবার লাইক প্রোটিন মোটিন এক্সেট্রা এক্সেট্রা, মানে তো কাহিনী হচ্ছে যে গরুর যে চামড়াটা, ওদের ওখানে কোলাজেন ফাইবার আছে। কোলাজেন ফাইবার হচ্ছে পচনশীল, এটা যদি তুমি বেশি দীর্ঘ সময় যদি রেখে দাও খোলা বাতাসে এক্সেট্রা এক্সেট্রা, ও বিভিন্ন ধরনের বিক্রিয়া করে পচে যাবে। সো অ্যাকচুয়ালি ট্যানিং এ যে জিনিসটা হয়, ট্যানিং হচ্ছে ক্রোমিয়াম 3+ আয়নটা হচ্ছে কি ইউজ করা হয়, এই মেটাল আয়নটি ইউজ করা হয়। এই মেটাল ইউনিভার্সিটির মেইন কাজ হচ্ছে কোলাজেন ফাইবারগুলোর সাথে একটা একটা ক্রস লিঙ্কেজ তৈরি করা। সো ক্রস লিঙ্কেজ তৈরি হলে জিনিসটা হয়, তারা আর্দ্রতা থেকে শুরু করে ব্যাকটেরিয়া ভাইরাস বা বাইরের এনভায়রনমেন্টাল বা পারিপার্শ্বিক যে সকল ফ্যাক্টরগুলো আছে সেগুলোর প্রতি কিছুটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। কিছুটা রেজিস্ট্যান্ট হতে কি হয়, তারা দীর্ঘকাল ভালো থাকে, ঠিক আছে, তারা দীর্ঘকাল ব্যাকটেরিয়াল ইনফেস্টেশন বা ওই পানি টানি বা হাবিজাবির কারণে নষ্ট হয় না। এটা হচ্ছে মেইন রিজন যে কেন ট্যানিং করা হয় কেন। আচ্ছা, কন্টেনার 1 এর গ্যাসটির গতিশক্তি নির্ণয় করা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট পেপার লাস্ট চ্যাপ্টারটাতে যাও, তোমাদের এখানে ওই যে মোনো অ্যাটমিক ডায়াটমিক তিনটা কথা পাবা। মোনো অ্যাটমিক, ডায়াটমিক এবং হচ্ছে পলি অ্যাটমিক। কিন্তু কাহিনীটা হচ্ছে কেমিস্ট্রি মেমিস্ট্রির ক্ষেত্রে এত বেশি কাহিনী মানে ফলো করতে হয় না। ইন জেনারেল, তোমার কোনো একটা গ্যাসের গতিশক্তি বের করার সবথেকে কমন ফর্মুলাটা কি, সেটা হচ্ছে ইকে ইজ ইকুয়ালস টু 3/2 nRT। এটা হচ্ছে 1 মোলের জন্য বা শুধু মোলের জন্য। অথবা তুমি যদি 1 অণুর জন্য চাও তাহলে তোমাকে এখানে বোল্টজম্যানস কনস্ট্যান্ট দিতে হবে, দ্যাট ইজ 3/2 kT। তখন তুমি 1 অণুর জন্য পাবা। তো কাহিনী হচ্ছে আমরা মূলত এই ফর্মুলাটি ইউজ করবো, ইকে হচ্ছে 3/2 nRT। যদিও স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী এটা কিন্তু মোনোঅ্যাটমিক অ্যাটমদের জন্য শুধুমাত্র প্রযোজ্য। পলিঅ্যাটমিকদের জন্য কোনটা প্রযোজ্য, শুধুমাত্র 3 nRT, কারণ কি 6/2 দিয়ে 3 হয়ে যায়। আবার ডায়াটমিকের জন্য কি প্রযোজ্য, 5/2। আচ্ছা পলি, 5/2 এনার্জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পলিঅ্যাটমিকে আমি ভুল বললাম, এটা কি 6/2 ছিল নাকি 7/2 ছিল? আমার যত মনে হয় 3/2 ছিল, সরি 6/2 হয়ে 3 হয়ে যায়, রাইট? তোমরা একটু দেখো, মানে পলিএটমিকের ক্ষেত্রে এক এক জায়গায় আসলে এক একটা লেখা, বুঝছো, মানে তোমরা দেখবা পরবর্তীতে আবার অন্য অন্য সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট বইটই পড়বা, তোমরা দেখবা যে তথ্যগুলো একটু গরমিল আছে। বাট আমার যদি মাথা আছে, মনোঅ্যাটমিক ডায়াটমিক পলিএটমিক সিকোয়েন্সটা ছিল 3/2 5/2 এবং হচ্ছে গিয়া 6/2, ঠিক আছে। আচ্ছা, একটু পরিবর্তন কোথাও পাইলে তোমরা ওইভাবে একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে গতিশক্তি কেমনে নির্ণয় করবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার মাধ্যমে এখানে তারা গ্রামে দিয়ে দিছে, এবং যেহেতু তার গ্যাসটার কথা উল্লেখ দিয়ে দিছে ক্লোরিন গ্যাস, তাহলে আমরা কি করব, 10/35.5 এটার মাধ্যমে আমরা কি মোল পাবো। তাহলে মোলটা পেয়ে গেলে আমরা হচ্ছে কি এখানে জাস্ট বসাই দিয়ে, এখানে আরটা কিসে নিব বলো তো। আরটা অবশ্যই 8.314, যে এসে এককটা নিতে হবে, ঠিক আছে। এই এইট, আচ্ছা, 10 ভাগ এখানে 35.5 হবে না 71 হবে? 71 হবে না? আচ্ছা, এটা ভালো কথা বলছো, গুড। কারণ HCl এর কথা যদি আমরা ধরি, HCl এর ক্ষেত্রে কিন্তু ক্লোরিন থাকে একটা, তখন আমরা 35.5 ধরি। আর হাইড্রোজেন হচ্ছে 1, হ্যাঁ গুড গুড, Cl তো এটা আসলে আমি ভালো করে দেখিনি, এটা হচ্ছে 71 হবে, গুড। খাইছে তোমার যদি ব্রেন অনেক শার্প। ঠিক আছে, আচ্ছা, 10/71 দিবা, তাহলে হচ্ছে গিয়ে তোমার যেটা আসবে সেটা হচ্ছে মোল, তখন তোমরা এটা বসা দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, গুড। কন্টেনার 2 এ গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপক গ্যাস দরের আরএমএস বেগ সমান হবে, এই ম্যাথটা আমরা করবো। এই ম্যাথড আমরা করবো, দেখো কি কি পয়েন্ট বলছে তারা। গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাস দ্বয়ের, মানে যেই দুইটা গ্যাস আছে তাদের আরএমএস বেগ সমান হবে। তাহলে আমরা সবার আগে আরএমএস বেগের ফর্মুলাটা লিখে ফেলি। আরএমএস গতিবেগ হচ্ছে √3 R T/M, লিখলাম। আচ্ছা, এখন আমরা কোশ্চেনের সাথে একটু মিলাই, এখানে বলছে তারা 20°C, এটা হচ্ছে 15°C। হুম। আর এখানে হচ্ছে কি তারা জাস্ট খালি এ গ্যাস বলছে, আর কোনো কাহিনী তারা বলে নাই। আর এটা হচ্ছে কি তোমার এই গ্যাস, আচ্ছা ওয়েট, এই লেখছে এখানে এই গ্যাসটি চুনাপাথর বিয়োজনে উৎপন্ন হয়। চুনাপাথরের বিয়োজনে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, ঠিক না? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা যদি তাপ দ্বারা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। তাহলে দ্বিতীয় গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর ওই গ্যাসটাতে কি দিচ্ছে, ক্লোরিন গ্যাস দিচ্ছে, ঠিক আছে। এটা মাথায় রেখে আমরা এখানে লিখে রাখি যে এ গ্যাস ক্লোরিন, আর বি গ্যাস হচ্ছে CO2, ঠিক আছে, একটু মাথায় রাখি। আচ্ছা, তারপর বলছে কি, কত পরিবর্তন করলো উদ্দীপকদের গ্যাসের। আচ্ছা, আচ্ছা এখানে যে দেখো পরিবর্তন করতে হবে কন্টেনার 2 এরটা, 2 এরটা, তাহলে আমরা জাস্ট কন্টেনার 2 এরটা আননোন ধরবো, অজানা ধরবো, কেমনে দেখো।
খুব সিম্পলি আমরা প্রথমটারটা আগে বের করি, হ্যাঁ, প্রথমটা ধরো এখানে ক্লোরিনেরটা আগে আমরা বের করি। ক্লোরিনের জন্য কত হবে? √3। আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস বলো, এখানে এককগুলো কোনটা কিসে নিবে বলো, এটা এটা একটু দেখি তো। লাইক তোমাদের এই জিনিসটা মাথায় আছে নাকি? এখানে এককগুলো যখন বসাবা কোনটা কোন এখানে একক? সেই এককেই বসাবো। তাহলে আর এখানে, হচ্ছে কেলভিন তাপমাত্রা। তাহলে এখানে এমটা কি হবে? এমটা কি গ্রাম কেজি নাকি কি হবে? এটা একটু মাথায় রেখো। এখানে এমটা, এই যে যে এম এম এই যে দেখতেছো না যে আণবিক ভর এমটা যেটা এম। দিতে হবে। গুড, এন ভেরি বাস ভেরি থ্রি গুড। হবে। হ্যাঁ, গুড। এইটাই, এটা না মানে কলেজে থাকা অবস্থা অনেকে একটু কনফিউজ করে ফেলে। মানে আমি নিজে আসলে কলেজ থাকতে এটা ভুল করছি, তাই হচ্ছে এটা একটু উল্লেখ করা আলাদাভাবে। যাই হোক, এটা হচ্ছে তোমাকে কেজিতে নিতে হবে। তাহলে কি হলো? 8.314। তাপমাত্রা আমরা কত নিব? তাপমাত্রা এখানে দিছিল হচ্ছে 20°C। তাহলে 20°C মানে হচ্ছে 293 কেলভিন। ভাগ হচ্ছে কি তোমার আণবিক ভর। তাহলে ক্লোরিনের জন্য কত হবে? 71 × 10⁻³ এটা করো তো, এটা কত হয়? বাকিরা কি জাস্ট অবজার্ভ করতেছে নাকি? আচ্ছা, 320.826। 320.826 মিটার পার সেকেন্ড। শেষ। তো এটা আমরা পাইলাম প্রথম গ্যাসের জন্য। এখন দ্বিতীয় গ্যাসের জন্য আমরা এটা পাইতে হবে। বুঝছো, দ্বিতীয় গ্যাসের জন্য আমরা এটা পাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরি হচ্ছে কি দ্বিতীয় গ্যাস বা বি গ্যাস, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। সেটার জন্য তাহলে আমরা আরএমএস ভ্যালুর ফর্মুলাটা আমরা লিখি 3 RT/m। এখানে আমরা টেম্পারেচার আননোন ধরবো। তাহলে কি হবে? √3 × 8.314 ইন্টু হচ্ছে, ওখানে কিন্তু তাপমাত্রাটা আমরা বের করা যাবে না, টি এখানে রাখলাম। আর এটা হবে হচ্ছে 44 × 10⁻³ তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে 320, 20.826 সমান সমান, এটাকে স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে হচ্ছে ওই পাশে রুটটা চলে যাবে। 3 × 8.314 ভাগ হচ্ছে এটা। তাহলে টি সমান সমান 320.826 গুণ 44 × 10⁻³ ভাগ 3 গুণ 8.314। গুড, এটা করো। এটা ক্যালকুলেটরে বসায় দাও জাস্ট। 181.58 কেলভিন। 181.58 কেলভিন। আচ্ছা, তাহলে এটাকে আহ কত? আচ্ছা, ওখানে ছিল হচ্ছে 15। আচ্ছা, তুমি ক্যালকুলেশনকে আমাদের কোনো ভুল হয় নাই তো? একটু দেখো তো একটু। তাপমাত্রা আমরা সবকিছু ঠিকঠাক বসাইছি তো? দাও। 3 RT 3 এইটা টি 44 × 10⁻³ ঠিকই আছে। এটাকে স্কোয়ার করলে, আচ্ছা তোমাদের আরেকজন কেউ একটু ক্যালকুলেটর চাপো তো, মানে জাস্ট একজন বলতেছে এটা একটু, আরেকজন একটু একটু করো একটু। কজ আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা মনে হয় তাপমাত্রা একটু বেশি পরিবর্তন হয়ে গেল না এটা? কারণ এখানে ছিল, কন্টেনারে ছিল 15°C। 15°C মানে 273 প্লাস হচ্ছে কি এটা। ঠিক আছে, মানে যদি আরেকজন যদি বলো যে ক্যালকুলেশন ঠিক আছে, তাহলে এইটি অ্যান্সার, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, তো আরেকজন যদি একটু আমাকে একটু কনফার্ম করে দাও তাহলে হয়তো। প্রথম অংশটা থেকে কোনো ভুল হয়েছে স্যার। এটাই আসে প্রথম অংশটা। একটু দেখি। প্রথম অংশ, আচ্ছা দেখি তো। হ্যাঁ, 3/3 RT কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য তো 44, ঠিক না? × 10⁻³ তাসফিয়া কি আসো ক্লাসে? তুমি চাইলে এটা ক্যালকুলেটর চেপে একটু বলতে পারো অ্যান্সারটা। আচ্ছা শোনো, এটাই তাহলে থাকলো অ্যান্সার। 15°C মানে হচ্ছে 273 প্লাস 15। তাহলে আমাদেরকে তাপমাত্রা কমাইতে হবে, এটা লিখবে। কতটুকু কমাইতে হবে? তোমার হচ্ছে
কমাতে, সরি, হবে হচ্ছে কিয়া 273 প্লাস 15 মাইনাস হচ্ছে কি তোমার 181.58। এটার পার্থক্য যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে কমাইতে হবে। প্রায় 100-র বেশি কেলভিন তোমাকে কমাইলে তো তুমি দুইটার গতিশক্তি সমান পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা। আহ তারপর কি বলছে 9 নম্বরে দেখো, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? আমরা জানি যে কিছু কিছু গ্যাস আছে যারা পানির সাথে বিক্রিয়া টিক্রিয়া করে, শুধু তাই না, কিছু দূষক আছে, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড এক্সেট্রা, যেগুলো হচ্ছে কি বাতাসে বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে বাতাসের, সরি, বৃষ্টির পানির পিএইচটা 5.6 বা তার নিচে নিয়ে আসে, তখন তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা মেডিকেলে আসছে, খ নাম্বারটা মেডিকেল 2019 সালে আসছে, 19-20 সালে আসছে। কোশ্চেনটা আসছিল যে নিচের কোনটার ক্ষারধর্মী বেশি, হ্যাঁ, ক্ষারধর্ম বেশি। অপশনে ছিল অ্যামোনিয়া, আর একটা হচ্ছে ফসফিন গ্যাস, দ্যাট ইজ NH3 এবং PH3। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো সেটা হচ্ছে যে এই দুইটার ভিতরে কার ক্ষারধর্মী বেশি এবং কেন? কেউ কি তোমরা বলতে পারবো? মানে এটা তোমাদের আসলে ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর পড়া, কত, কেমিস্ট্রি প্রথম পত্র 3 নাম্বার যে অধ্যায়টা আছে, পর্যায় এই কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ওই চ্যাপ্টার থেকে তোমরা কি একটা কারণ অন্তত বলতে পারবা যে কি কারণে অ্যামোনিয়া ফসফিনের চেয়ে বেশি ক্ষারধর্মী, মানে ক্ষার ধর্ম প্রকাশ করে, এটা বলতে পারবে কেউ? তাহলে আমরা খুব সিম্পলি বলে আগায় যাই। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার সাইজ। কি সাইজ? সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের ভিতরে কে সাইজে ছোট। যেহেতু ফসফরাস একই পর্যায়ে অবস্থান করে, মানে নাইট্রোজেনের ঠিক নিচে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নাইট্রোজেনের সাইজটা ফসফরাসের থেকে ছোট। তাহলে 1 নাম্বার কারণ কি? সাইজ। মানে আসল কথা, সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্র পরমাণুর যার ছোট হবে সে তুলনাভাবে বেশি দেবে। এটাও একমাত্র কারণ না, আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি এই নাইট্রোজেন এবং ফসফরাসের ভিতরে কার বেশি? এটা বলো তো সহজভাবে। লাইক, সহজভাবে তোমরা যদি পর্যায় সারণীর ওই অধ্যায়টা পড়ে থাকো তো তোমরা জানো কি যে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং আয়নাইজেশন এনার্জি উপর থেকে নিচে গেলে সবগুলি কি হবে? কমবে। কি হবে? কমবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা ইলেকট্রন আসক্তি যাকে বলতেছি, এবং আয়নীকরণ শক্তি, এগুলো সবই উপর থেকে নিচে গেলে কমে। তাহলে যেহেতু ফসফরাসটা নাইট্রোজেনের নিচে, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটিও কম। এখন ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের যেহেতু নাইট্রোজেনের থেকে কম, পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্য হচ্ছে যে সকল ইলেকট্রনগুলো শেয়ার করতেছে এখানে, ফসফরাস এখানে হাইড্রোজেনের সাথে শেয়ার করতেছে, এবং নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে শেয়ার করতেছে। এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো নাইট্রোজেনের ক্ষমতা বেশি নিজের দিকে বেশি আকৃষ্ট করা, মানে যেই সকল বন্ড পেয়ার ইলেকট্রনগুলো তার কাছে আছে, শুধু বন্ড পেয়ারই না, লোন পেয়ার ইলেকট্রনগুলো যেগুলো আছে সেগুলো বেশিরভাগই নাইট্রোজেনের বেশি কাছে। কি? নাইট্রোজেনের বেশি কাছে। এবং ফসফরাসের যেহেতু ইলেকট্রন একটু কম, তাই ওর ইলেকট্রনগুলো একটু ছড়ানো ছিটানো, ওর মতো নাইট্রোজেনের মতো এত বেশি কাছে না। তাহলে এই দুইটা ফ্যাক্টরের কারণে অ্যামোনিয়া ফসফিনের থেকে তুলনামূলকভাবে বেশি ক্ষার ধর্ম প্রকাশ করে, যদিও কিনা দুইটাই ক্ষার। বুঝছো, দুইটাই কিন্তু ক্ষার। যেমন ধরো অ্যামোনিয়া ও হাইড্রোজেন আয়ন গ্রহণ করার মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করতেছে, এবং ফসফিনও কিন্তু একটা তোমার হাইড্রোজেন আয়ন গঠন করে PH4 আয়ন গঠন করতেছে। কিন্তু যদি তুলনা করতে হয় যে কে বেশি ক্ষার ধর্ম প্রকাশ করতেছে, সেক্ষেত্রে আনসার হবে অ্যামোনিয়া, কারণ তার আকৃতি ছোট এবং তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সে তুলনামূলকভাবে একটা হাইড্রোজেন আয়ন বেশি সহজে গ্রহণ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই সিলিন্ডার গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। তো এটা আমরা আবার রিপিট করবো না, একটু আগে আমরা হুবহু এরকম একটা ম্যাথ করে আসছে, এবং এরপর এটা কি বলছে, এ ও বি সিলিন্ডারের মধ্যে। হ্যাঁ, বলবা কেউ কিছু? স্যার এর আগেরটা ঠিক আছে, ওই যে 1.65 ওরা বলছে যে, এটা আমার বইতে নাই প্রশ্নটা, মানে অনুশীলনটা নাই, এমনি হচ্ছে 1.65 যে বলছিল চেক করে আসতে, ওখানে দেখছি ঠিক আছে। ওয়াজ 1.65, এটা কি আগেরটার কথা বলতেছে যে হুম হুম, আগেরটা। ওই যে কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরিন গ্যাসের RMS মান ওটা? জি, এটা কি হয়েছে আমাদের নাকি? হয়েছে। তবে ওরা দেখি যে 181.57 থেকে -273 বিয়োগ দিছে, এখানে তো 273 যোগ 15 হওয়ার কথা না। হ্যাঁ, 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 হ্যাঁ। যাক, এটা তুমি, আচ্ছা, এটা তুমি কই পাইলা? মানে এটা ভুল এটা করছিলাম। এটা এটা পাইলা কই, এটার সমাধানটা? রিডিং এর ভিতরে আছে, 1.65 আছে। ও আচ্ছা, আচ্ছা।
ও এই যে সমাধানকৃত সমস্যা, ও গুড, তোমার তো দেখি ভাই বেশ ভালো বইয়ের জিনিসপত্র তুমি ভালো লক্ষ্য করো, ভালো। আচ্ছা, না এখানে তোমাকে অবশ্যই 15 অ্যাড করতে হবে, কারণ তারা কিন্তু কন্টেইনারে, হ্যাঁ, 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তারা বলে দিছে, ঠিক আছে? সো এখান থেকে ওইখান থেকেই হিসাব করে আমাদেরকে দেখাইতে হবে যে কতটুকু পরিবর্তন করতে হবে। আচ্ছা, এরপর আমরা আগাই। এ ও বি সিলিন্ডারের মধ্যে কোনটিতে গ্যাসীয় চাপ বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোনটার চাপ বেশি হবে? আচ্ছা, এটাও খুবই ইজি, তোমরা এটা, আচ্ছা এটা কেমনে করবা? আচ্ছা, এটা ডাল্টনের সূত্র দিয়ে করতে হবে, এটা আমরা করি, হ্যাঁ। এটা একটু করি, কজ এই ম্যাথটা হচ্ছে ডাল্টনের জন্য খুবই মানে একটা পারফেক্ট ম্যাথ, হ্যাঁ। ডাল্টনের ম্যাথগুলো নর্মালি যেভাবে আসে ঠিক এভাবেই দিছে তারা। সেটা হচ্ছে, দেখো দুইটা গ্যাসে তারা নাম দিয়ে দিচ্ছে, এই গ্যাসটা হচ্ছে তোমার মিথেন এবং এই গ্যাসটা হচ্ছে তোমার কি, ইথেন, ঠিক আছে? এবং তোমরা দুইটারই মলিকুলার মাস কিন্তু তোমরা জানো, দুইটারই আণবিক ভর যেহেতু তোমরা জানো, তাহলে সেটাকে জাস্ট 10 কেজি মানে 10,000 গ্রামকে ওটা দ্বারা ভাগ দিবা, ভাগ দিলে তোমরা দুইটা মোল পাবা, একটা পাবা মিথেনের মোল নাম্বার আর একটা পাবা ইথেনের মোল নাম্বার, দ্যাট ইজ এক্স এবং ওয়াই। দুইটা পাইলা। এরপর তোমাকে হচ্ছে কি এই দুইটা যোগ করতে হবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই, এই দুইটাকে যোগ করলে তোমরা পাবা টোটাল মোল, ঠিক না? আচ্ছা, টোটাল মোল পেয়ে গেলে আমরা মোল ভগ্নাংশ খুব সহজে বের করতে পারবো না, খুব ইজিলি বের করতে পারবো। এবং হচ্ছে গিয়ে এই দুইটাকে মিক্স, কোনটিতে গ্যাসীয় চাপ বেশি হবে? আচ্ছা একটা জিনিস দেখো, এখানে আসলে মিক্স করার কাহিনীও আসে নাই, হ্যাঁ। এখানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু তারা, মিক্স করা হ্যাঁ, লাগবে না, না গুড এখানে গুড শুধু গুড, পি এর মান বাই করলে হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে অ্যাকচুয়ালি মিক্স করার কথা বলে না, তা তোমরা শুধুমাত্র পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এর ফর্মুলা দিয়ে করে ফেলতে পারো চাইলে, প্রতিটা পাত্রের জন্য আলাদা আলাদা করে, বুঝছো তো? এনটাকে বের করে নিবা, কিভাবে বের করবা? ওই যে তারা কেজি দিয়ে দিছে 10 কেজি, এবং গ্যাসের নামটা বলে দিছে, so তোমরা আণবিক ভর দ্বারা ডিভাইড দিবা। যেমন ধরো মিথেনের ক্ষেত্রে কি হবে, মিথেনের ক্ষেত্রে হচ্ছে 10,000 গ্রাম, 10,000 গ্রাম ভাগ 16 গ্রাম, বুঝছো তো? 10,000 ভাগ 16 গ্রাম, তাহলে এখান থেকে তুমি হচ্ছে কি কিসের মোল নাম্বার পাইলাম? এ পাত্রের মিথেন গ্যাসের সংখ্যার মোল পেয়ে গেলা প্রথমটার ক্ষেত্রে। তাহলে ওইটা তুমি পেয়ে যাওয়ার পর এখানে এনটা এটা বসাবা, এবং এখান থেকে পিটা বের করবা, বাকি সবই দেওয়া আছে, দেখো ভিও তোমার দেওয়া আছে কত, 12 লিটার, দেখছো? তারপর হচ্ছে কি তোমার আর আর তো তুমি জানো যে তোমার 0.0821 ধরতে হবে, এবং টেম্পারেচার, টেম্পারেচার তারা বলেছে সেটা কি 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু এখানে অ্যাকচুয়ালি মিক্স করার কাহিনী নাই, তোমরা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এর ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো, ওকে? আচ্ছা, কিন্তু মিক্স করলে কি করতে হতো? মিক্স করলে আমাদেরকে ডাল্টনের সূত্রে যাইতে হতো, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা জিনিস আছে, এটাও তুমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে ডাল্টনের ওই ব্যাপারটা হচ্ছে কি, যেই গ্যাস অ্যাকচুয়ালি মানে আচ্ছা থাক, ওটা বেশি কমপ্লিকেট, ওরকম একটা ম্যাথ আমরা সামনে কখনো করলে ওটা নিয়ে আলোচনা হবে, বেশি আলোচনা হয়ে যায় না। আচ্ছা, সিউডি কাকে বলে এবং এফিসিএল3 লুইস অ্যাসিড কেন? খুব সিম্পলি আমরা জানি লুইস অ্যাসিড তারা যারা হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, এবং তারাই হচ্ছে ক্ষার যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার দিতে পারে। যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু ব্রনস্টেড লাউরি অনুযায়ী, ব্রনস্টেড লাউরি অনুযায়ী কেন একটা বেস NH3, কারণ সে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে। আবার লুইস অ্যাসিড বেসের ক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে একটা বেস বা ক্ষার, এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি যে অ্যামোনিয়াতে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে, কার সাথে আছে? নাইট্রোজেনের সাথে আছে। একই কাহিনী কি ওয়াটারের ক্ষেত্রে কিন্তু তোমার লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে ওয়াটারও কিন্তু এই ব্রনস্টেড মনস্টেডে যেভাবে আমরা দেখছি যে অ্যাসিড বেস হচ্ছে, আবার একই সাথে তার লোন পেয়ার ইলেকট্রন থাকাতে কিন্তু সে লুইস অ্যাসিড বেস কনসেপ্টের আন্ডারে পড়তেছে। তাহলে তারাই যে যে সকল মানে যৌগের লোন পেয়ার ইলেকট্রন আছে, তারা সচরাচর হচ্ছে গিয়ে লুইস ক্ষার হয়, এবং যাদের অষ্টক অপূর্ণ তারা হচ্ছে সচরাচর লুইস অ্যাসিড হয়, ঠিক আছে? তাহলে তোমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফ্রি ক্লোরাইড, এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে, এগুলো তোমরা সহজে ব্যাখ্যা কিভাবে করতে পারবা? এতে ইলেকট্রনিক কনফিগারেশন দেখা তোমরা বলতে পারো, অথবা খুব সিম্পল এটা বললেই হবে যে ওদের অক্টেট পূর্ণ না শেষে, ঠিক আছে? তাহলে ওদের ক্ষেত্রে যেহেতু একটা অপূর্ণতা রয়েছে, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, 27 ডিগ্রি তাপমাত্রায় ওয়াই গ্যাসটির আরএমএস নির্ণয় করো। এটা একদমই করার মতো কিছু না, তোমরা এটা ইজিলি পারবা। CRMS সমান সমান ওই √3 RT/m। আচ্ছা, সিকিউতে সচরাচর এই আরএমএস গতিবেগটাই আসে। এখন তোমরা যদি একটু সেফ থাকতে চাও, তোমরা না আরো দু একটা জিনিস শিখে যেতে পারো, ওই এভারেজ স্পিড, টি স্পিড, মানে সবই সেম, জাস্ট ফর্মুলাটা একটু আলাদা। সো একটু ওই ফর্মুলাটা মুখস্থ রাখলেই তোমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো আমি একটু এক্সপ্লেন করি। উদ্দীপকের এক্স ও ওয়াই গ্যাস দ্বয়ের মধ্যে একটি আদর্শ আচরণ না করার সমীকরণ সহ বিশ্লেষণ করো। সমীকরণ সহ বিশ্লেষণ করা তারা মানতে বুঝাইছে ভ্যান্ডার ওই যে ওয়ালস যে ভ্যান্ডার ওয়াল গুড সমীকরণটা লাগবে না? গুড গুড পি প্লাস এন স্কোয়ার ভাগ ভি স্কোয়ার গুড, এন ইন্টু ভি স্কোয়ার মাইনাস এ এন। বাই হচ্ছে তোমার ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে তোমার ভি মাইনাস এন বি, ঠিক না? ইজ ইকুয়ালস টু আর টি।
এটা হচ্ছে ফর্মুলা। এখানে এটাকে বলা হয় আন্তঃ আণবিক বল আকর্ষণ কারেকশন ফ্যাক্টর। মানে মেইন থিমটা হচ্ছে আমি তোমাকে বলি, যেহেতু তোমরা আসলে এটা পারো, তাহলে আমি একটু একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলি যেন তোমরা একটু লিখতে পারো, হ্যাঁ? আচ্ছা, সেটা হচ্ছে আমরা জানি যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে বাস্তব গ্যাস এর ভিতরে আকর্ষণ বল আছে। বাস্তব গ্যাসের একটার অণুর সাথে একটা অণুর আকর্ষণ বল আছে, এবং একটা অণুর সাথে একটা অণুর আকর্ষণ বল থাকার ফলে তারা এই দেয়ালে দেয়ালে যে স্পিডে বাড়ি খাওয়ার কথা ছিল, তারা আসলে সেই স্পিডে বাড়ি খায় না, তারা তার থেকে একটু কম স্পিডে বাড়ি খায়। এটা হচ্ছে একটা পয়েন্ট। কারণ কি, নিজেদের ভিতরে আকর্ষণ আছে, ঠিক আছে। আবার আদর্শ গ্যাসের ইকুয়েশনটা তারা যখন বানাইছে, তখন তারা গ্যাসের অণুগুলোর, হ্যাঁ, গ্যাসের অণুগুলোর আয়তন এতটাই ক্ষুদ্র ধরছে যে এটারে মানে না গুনলেই চলতেছে টাইপ। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা যদি অনেক উচ্চ চাপ বা ধরো বিভিন্ন কন্ডিশনে যদি আমরা ধরো খুবই ছোট একটা পাত্রে তুমি অনেক গ্যাস মানে বন্দি করলা, তাহলে সেক্ষেত্রে কি ওখানে গ্যাসের আয়তনটাকে নেগলিজিবল থাকতেছে না? তখন কিন্তু সেক্ষেত্রে আর গ্যাসের আয়তনটা নেগলিজিবল থাকতেছে না। এর জন্য কিন্তু বলা হয় যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখনো আচরণ করে উচ্চ তাপ এবং নিম্ন চাপে, ঠিক না? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। কারণ তুমি যখন উচ্চ চাপ দিচ্ছ, উচ্চচাপের ফলে গ্যাসটা অনেক সংকুচিত হয়ে যাচ্ছে, এবং অনেক সংকুচিত হয়ে যাওয়ার ফলে তখন কিন্তু তার আয়তনটা নেগলিজিবল না। তুমি তোমার রুমের ভিতরে 3-4টা স্প্রে মারলা, ওগুলার গ্যাসের আয়তন কিন্তু গ্যাস অণুর আয়তনটা রুমের প্রেক্ষাপটে খুবই নেগলিজিবল। কিন্তু ওই পারফিউমের সেন্টের বোতলের ভিতরে, তার যেখানে অ্যাকচুয়ালি সে অনেক প্রেশারের ভিতরে আছে, সেখানে কিন্তু তার আয়তনটা নেগলিজিবল না। তাহলে মাথায় রাখবা, বি বি দ্বারা হচ্ছে কি ওই আয়তনের ব্যাপারটা, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাসে হিসাব করা হয়নি, সেটাকে কারেকশন করা হয়েছে। আর এর মাধ্যমে এই যে যে আকর্ষণ বলের যে ব্যাপারটা, যে গ্যাসের অণুগুলোর ভিতরে নিজেদের আকর্ষণ বল আছে, যার ফলে তারা অ্যাকচুয়ালি যেই বেগে ছোটার কথা বা যেই স্পিডে বাড়ি খাওয়ার কথা দেওয়ালের সাথে বা একে অপরের সাথে, এটা হচ্ছে আরেকটা বিষয়, ওরকম স্পিডে খায় না, ঠিক আছে। যাই হোক, সমীকরণ সাথে আমরা একটু জিনিস ব্যাখ্যা করবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে জেড 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 যখন 1 হয়, তখন হচ্ছে তোমার এই গ্রাফটা একদম দেখতে এরকম সোজা হয়। যখন জেড এর মানে যখন তুমি দেখবা যে লাইনটা জেড এর নিচে গেছে, তখন তুমি সেটাকে বলবা নেগেটিভ ডেভিয়েশন, জেড এর মান সেই ক্ষেত্রে লেস দেন 1। আবার যখন দেখবা যে সেটা উপরে চলে গেছে, তখন তুমি মাথায় রাখবা সেখানে জেড এর মান 1-এর থেকে বেশি, এবং সেটাকে আমরা বলবো পজিটিভ ডেভিয়েশন। এখানে আসলে মূলত মানে ঘটনাটা আসলে কি ঘটলো তোমরা একটু ভালো করে দেখো। প্রেসার যত ডানে যাচ্ছি আমাদের তত বাড়তেছে। মাথায় রাখবা, যখন চাপ কম থাকে তখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশ প্রাধান্য পায়। যখন চাপ কম থাকে, কিন্তু চাপ যখন বেড়ে যায়, তখন তাদের আকর্ষণ বলের আন্তঃআণবিক আকর্ষণ বলের থেকে তাদের হচ্ছে কি আয়তন টা তুলনামূলকভাবে বেশি বেশি প্রাধান্য পায়। তো এর জন্য দেখা যাচ্ছে যে এই গ্যাসটাকে যখন আমরা প্রেসার দিচ্ছি, প্রথম দিকে সেরকম লাইক তারা জেড এর ভ্যালুটা 1-এর থেকে নিচেই চলে আসে, সেরকম কোনো পার্থক্য হয় নাই। বাট পি এর ভ্যালু আমরা যত বাড়াচ্ছি, তখন তার আয়তনের ফ্যাক্টরটা আরো বেশি প্রভাব ফেলা শুরু করছে। মানে এর জন্য তার ডেভিয়েশনটা আবার উপরের দিকে যাওয়া শুরু করছে, ঠিক আছে। কিন্তু আদর্শ গ্যাসদের ক্ষেত্রে এরকম তারতম্য নাই, লাইক তাদের এই ইকুয়েশন অনুযায়ী তারা সবসময় একটা কনস্ট্যান্ট রেটের ভিতরে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই কটা জিনিস মোটামুটি পারলেই হবে। আর জেড এর ফর্মুলাটা তোমরা লিখে দিবা। জেড কি? জেড হচ্ছে PV/RT, ঠিক আছে। আচ্ছা, তো কোনোটা যদি বের করতে বলে যে এটা জেড এর মান বের করো, তোমরা সেটাও বের করতে পারবা। যদি PV আর T এই তিনটা জিনিস যদি তোমার দেওয়া থাকে, তাহলে তুমি সেটাও বের করতে পারবা। আচ্ছা, তারপর কি বলছে, বলছে যে হ্যাঁ, অনুরণন কি? এটা তোমার অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে আসে না, এটা অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে। অনুরণন হচ্ছে কি মূলত যে ডাবল বন্ড, আমরা জানি যে বেনজিন বা অ্যারোমেটিক যৌগগুলোতে ডাবল বন্ড তৈরি হয়, কিন্তু সেই ডাবল বন্ডগুলো কিন্তু স্থায়ী থাকে না। মানে যেখানে থাকার কথা এক্স্যাক্টলি সেখানে থাকে না, রেদার তারা পুরো বৃত্তাকারে পুরো বন্ধন মানে পুরো রিংটা জুড়ে তারা সেগুলো একটা ঘূর্ণন অবস্থায় থাকে। এবং এই ঘূর্ণনটার ফলে কি হয়, এক এক সময় এক এক রিংয়ে তোমার হচ্ছে কি কি বলা যায়, ইলেকট্রন ক্লাউড ডেন্সিটির পরিবর্তন হয়, যার ফলে দেখা যায় যে ওই অ্যারোমেটিক কম্পাউন্ডসগুলোর বিক্রিয়া করার যে প্রবণতা, ওগুলোর কিছু তারতম্য আছে। ওগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আরো ভালো বুঝতে পারবো, মেসোমারিক এফেক্ট কি, ইন্ডাকটিভ এফেক্ট কি, আবেশীয় বল বা ওইটাকে যেটা বলা হচ্ছে, তখন আমরা ওই জিনিসটা ভালো বুঝবো। তা আসল আসল কথা, অনুরণন ইলেকট্রন হচ্ছে কি সঞ্চালনশীল পাই ইলেকট্রন, শেষ। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে। মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা তা ব্যাখ্যা করো। এটা আমাকে খুব সিম্পলি কেউ ইয়েস অথবা নো বলো, যে মোলার দ্রবণ কি তাপমাত্রার উপর নির্ভরশীল? যদি হয়ে থাকে তাহলে এরকম একটা দ্রবণের নাম বলো যেটা নির্ভরশীল না।
কেউ একটু অ্যান্সার দাও। মোলার দ্রবণ কি তাপমাত্রার উপর নির্ভরশীল? মোলারিটি তো তাপমাত্রার উপর নির্ভরশীল না, তাহলে মোলার দ্রবণও নির্ভরশীল হবে না। নির্ভরশীল হবে না, না এখানে একটা বড়, এখানে একটা পেঁচায় ফেলছে দেখো। নির্ভরশীল হবে মানে? হ্যাঁ গুড, নির্ভরশীল হবে, কারণটা কি? কারণ দেখো, মোলার দ্রবণ মানে হচ্ছে মোল পার লিটার। তাপমাত্রা বৃদ্ধি করলে কি আয়তনের পরিবর্তন হয় না? হয়। তাহলে হয়। সেক্ষেত্রে তাপমাত্রার উপরে মোলার দ্রবণ নির্ভরশীল, কিন্তু মোলাল নাম শুনছো না? মোলাল। আর একটা তো হচ্ছে মোলার, এটা তো তোমরা চিনো। আর একটা আছে মোলাল সলিউশন, এটা কি? মোলারিটি। হ্যাঁ, মোলালিটি, গুড, ভেরি গুড। ওইটার এককটা কি? ওইটার একক কিন্তু মোল পার কেজি। মোল পার কেজি। তাপমাত্রার কারণে আয়তনের পরিবর্তন হয়, লোহার আয়তনের পরিবর্তন হয়, কিন্তু ভরের কি পরিবর্তন হয়? না। মানে যে কোনো একটা তরল তুমি যদি পানিটাকে গরম দেওয়া শুরু করো, সেই পানিটা তুমি নাইন টেন একটা একটা জিনিস শিখছো না, যে তখন তুমি পানি গরম দিবা, পানিটা প্রথম দিকে একটু উপরে উঠবে, বাট পরে আবার নিচে নেমে যাবে। এরকম কি কিছু একটা পড়ছিলা? এটার কারণটা কি? কারণটা হচ্ছে কি, লোহা তাপ পেলেও একটু আয়তন বৃদ্ধি পায়, মানে সব দিক থেকে, ঠিক আছে? তো এর জন্য কি হয়, পানিটা আবার একটু নিচে নেমে যায়। আবার প্রথম দিকে কেন তাহলে একটু উপরে উঠছিল, কারণটা হচ্ছে আমরা জানি তাপের কারণে আবার তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। মানে বুঝছো তো বিষয়টা? তো প্রথমে একটু উপরে উঠায়, কারণ হচ্ছে তার ওই পানিটার আয়তন বৃদ্ধি পাইছে, আবার পরে আবার নেমে যায়, কারণ লোহার পাত্রটা আবার একটু বড় হয়ে গেছে তখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু মাথায় রাখো যে মোলার দ্রবণ হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ তাপের কারণে আয়তন পরিবর্তন হয়। কিন্তু মোলাল দ্রবণ যেটা, সেটা আবার নির্ভরশীল না, কারণ আমরা জানি যে তাপমাত্রার কারণে ভরের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আচ্ছা, স্টপ প্রব খোলা অবস্থায় 40 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসের মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওই ফর্মুলাটি ইউজ করলে তোমরা সবথেকে বেশি ভালো থাকবা, কম্বাইন্ড গ্যাস লস। কারণ কি? কারণ দেখো এখানে আবার তারা টোটাল মানে ফাইনাল টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তারা প্রথম দুইটা পাত্রের ক্ষেত্রে কত কত বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই তোমরা ওই ফর্মুলাটি ইউজ করবা, তাহলে তোমাদের ইজি সমাধান হয়ে যাবে। ডি নাম্বার কি বলছে, উদ্দীপকের এ ও বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ গ্যাসের আচরণ হতে বিচ্যুত বেশি দেখাবে তা বিশ্লেষণ করো। তোমরা এটা কিভাবে বিশ্লেষণ করে দেখাবা? তোমরা হচ্ছে এটা জেড এর মান বের করে দেখাবা। কিভাবে? জেড এর মান বের করে, এবং জেড এর ফর্মুলা আমরা একটু আগে কি বলছি, জেড ইজ ইকুয়ালস টু পিভি বাই আরটি। আমরা একটু দেখি তো বের করা সম্ভব নাকি। পি তো অবশ্যই বের করা সম্ভব। এটিএম দ্যাট ইজ 450/760 দিয়ে দিব, তাইলে হবে। ধর এই গ্যাসের জন্য বলতেছি। আয়তনটাও বের করা সম্ভব লিটারে। আরটা তো তোমরা জানো, এবং তাপমাত্রা দেওয়া আছে, তো তোমরা এমনি বের বের করতে পারবা না? একটা একটা করো তো, অ্যাকচুয়ালি একটা আমাকে এই দুইটা একটু বের করে দাও, একটু প্র্যাকটিস হবে, ঠিক আছে? ধরো আমরা প্রথমে প্রথমে আমরা এই গ্যাসটার জন্য জেড বের করব। জেড ইজ ইকুয়ালস টু পিভি বাই আরটি। তাহলে এটার জন্য পি কত হবে? 350/760 হবে। ইনটু কত হবে? ইনটু ভি হচ্ছে কি তোমার 0.55 হবে। ভাগ হচ্ছে কি তোমার আর হচ্ছে কি তোমার 0.0821। আর টি হচ্ছে কি তোমার 300, 300 না সরি 303, 303 সরি। এটা একটু করো তো, এটা কত আছে দেখো তো একটু। করতেছো তো তোমরা, নাকি ঘুমায় আসছো তোমরা? 0.0101। 0. এত কম? জিরো। আচ্ছা, জিরো হম। পয়েন্ট 0.01। এটাই আসছে তো জিরো পয়েন্ট। পয়েন্ট জিরো ওয়ান আহ 350/760 গুণ হচ্ছে কি 0.55 লিটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্যারা নেই, যেটাই আসুক সমস্যা নেই, এটা একের থেকে কম, ঠিক না? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, ঠিক না? আচ্ছা, একের থেকে কম হয় এবং একের থেকে বেশি হওয়া মানে কি, এটা কেউ কেউ তোমাকে বলতে পারবা? লাইক জেড এর মান একের থেকে কম হওয়া মানে কি, এবং একের থেকে বেশি হওয়া মানে কি? একটু ভাবো বিষয়টা। দেখো আমি তোমাকে বলি, জেড এর মান একের থেকে একের থেকে বেশি। কম হলে কি বেশি সংকোচনশীল? দেখো, জেড এর মান বেশি ও একের থেকে বেশি আসা মানে হচ্ছে পিভি এর মান আর টি এর থেকে বেশি। বুঝতেছো? পিভি এর মান আর থেকে বেশি, তার মানে পি এবং ভি এর মান অতিরিক্ত বেশি, তার মানে ওদের ক্ষেত্রে প্রেসার এবং ভলিউমের
এফেক্টটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি। তাহলে জেড, জেড হচ্ছে কি যখন তোমার আইডিয়াল গ্যাসদের জন্য হচ্ছে 1, জেড এর মান যদি হয় 1-এর থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে তাদেরকে সংকোচন করাটা তুলনাভাবে ডিফিকাল্ট। কি সংকোচন করা ডিফিকাল্ট, তার মানে তারা সচরাচর হালকা গ্যাসগুলো হবে, সেটা কি ধরো H2, হিলিয়াম, এগুলো এগুলো। আবার জেড 1-এর থেকে যখন কম, তার মানে কি তাদেরকে সংকোচন করাটা তুলনাভাবে বেশি, তাদের ভরটা বা আণবিক ভরটা তুলনাভাবে বেশি। বুঝছো তো বিষয়টা, মানে তুমি মনে হয় এটাই বলছো, ঠিক না? জি স্যার। আচ্ছা, গুড। হ্যাঁ। উম, আচ্ছা, পরের সিকিউরটা আমরা দেখি। আহ, আচ্ছা, তুমি একটু একটু দেখো তো এই মানে আমাদের এই ক্যালকুলেশনে কোনো ভুল আছে নাকি, কজ মানটা একটু বেশি ছোট চলে আসছে, বুঝছো তো? এটা একটু আমার কাছে একটু এর জন্য খটকা লাগতেছে, কারণ আমরা বাকি সবকিছু এছাড়া বাকি ঠিকঠাকই নিছি। আরেকটা জিনিস হইতে পারে যে এই জেড এর মানটা হচ্ছে এসআই এককে হয়তো বের করতে হয়, এটা একটা ফ্যাক্টর হইতে পারে। আচ্ছা, এটা একটু করো তো দেখি, যেহেতু এই জিনিসটা একটু মাথায় আসলো, কারণ আমি নিজেও আসলে জেড এর জন্য কোনটা, আচ্ছা এসআই এককে যদি বের করতে চাই তাহলে অবশ্যই প্রেশারটাকে কিসে নিতে হবে, প্যাসকেলে নিতে হবে। তাহলে প্যাসকেলে নিতে চাইলে কি করতে হবে, এটাকে হচ্ছে কি তোমার 350টাকে হচ্ছে কি, আচ্ছা দাঁড়াও তো একটু তুমি একটু লাইনে থাক, আমি জিনিসটা হচ্ছে কি একটু দেখে বলি। এসে এককে করলেও সেম আসে স্যার, করে দেখছি। তাহলে হচ্ছে কি আমাদের এই ক্যালকুলেশন ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা, আমি আসলে ওই পার্টটা আসলে একটু বের করলাম, হ্যাঁ ঠিকই আছে, জেড হচ্ছে কি PV/RT। তো আসলে মানটা একের কম বেশি ওভাবেই হিসাব করবা, তাহলে আমাদের ওইটা আসলে রাইট আছে। তোমরা আসলে ওভাবে বের করে দিলে তাহলে হবে। আচ্ছা, প্যারা নাই, তাহলে আমরা আসলে একটু আগাই। আচ্ছা, এরপর কি বলছে নিচের উদ্দীপক, আচ্ছা নিচের উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও। লুকাস, আচ্ছা লুকাস বিকরক কি, এটাকে তোমরা আদৌ নাম শুনছো আগে? এটা বলো তো একটু, লুকাস বিকরক কি? না বলতে পারলে প্যারা না, এটা আসলে অর্গানিক কেমিস্ট্রি, বুঝছো? অর্গানিক কেমিস্ট্রি, সেটা হচ্ছে লুকাস বিকারক হচ্ছে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড বা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড, কি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক, ঠিক আছে? অ্যানহাইড্রাস বা অনাদ্র অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। এটার গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে তিনটা ডিগ্রি থাকে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। তিনটা ডিগ্রির যে অ্যালকোহল থাকে, সেই তিনটা ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করার জন্য আমরা লুকাস বিকারক ব্যবহার করি, ঠিক আছে? মানে এক এক ডিগ্রির অ্যালকোহল এক এক ভাবে বিক্রিয়া করে এটার সাথে। সো এটা একটু মাথায় রেখো, এইটুকু লিখলে আসলে এক এক দিবে যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সারকে লুকাস বিকারক বলা হয়, শেষ। তুমি এটা বলতে পারো যে এটা দ্বারা 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায়। আচ্ছা, সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের জুল থমসন সম্প্রসারণে কি পরিবর্তন হয়? সাধারণ তাপমাত্রা হলে তাপমাত্রা বাড়বে। আচ্ছা, এটা রিজন কি? এটা রিজনটা হচ্ছে রুদ্ধতাপীয়, তোমরা কি থার্মোডাইনামিক্স যখন পড়ছো থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, সেখানে দেখবা রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন একটা কথা আছে, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের মেইন শর্তটা কি, বাহির থেকে কোনো ধরনের এনার্জি সোর্স নেওয়া যাবে না, কি বাহির থেকে বা পারিপার্শ্বিক থেকে কোনো ধরনের তাপ বা শক্তি নেওয়া যাবে না। এটা হচ্ছে অ্যাডাবেটিক প্রসেস ছিল। যেহেতু বাহির এবং এইটা কখন সম্ভব, বাস্তবে ঘটানো কখন সম্ভব, যখন তুমি কোনো একটা প্রসেসকে অনেক দ্রুত করবা, কি করবা, অনেক দ্রুত করবা, তখন হচ্ছে কি তোমার ওই যথেষ্ট সময়টা তারা পায় না। এছাড়াও ওই যে পাতের কিছু ব্যাপার আছে, এরকম একটা পাত ইউজ করতে হবে অ্যাডাবেটিক প্রসেসটা ঘটানোর জন্য, যেই পাতের ভিতর দিয়ে বেশি একটা তাপমাত্রা বহন হবে না। ইনসুলেটর জাতীয় কিছু একটা ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আসল কথা। কারণ ইনসুলেটর জাতীয় কিছু ব্যবহার হলে বাহির থেকে ভেতরে তাপমাত্রা আদান প্রদান হয় না। সো কথা হচ্ছে যে সাধারণ তাপমাত্রায় করলে কি হবে, সাধারণ তাপমাত্রায় করলে আসলে উল্টা তাপমাত্রা আরো বেড়ে যাবে। কারণ আমরা জানি যে জুল থমসন এফেক্ট কোনো একটা গ্যাসের জন্য কার্যকর হওয়ার জন্য তাদের সেই সকল গ্যাসকে তাদের উৎক্রম তাপমাত্রা পর্যন্ত আগে নিতে হবে। এটা হচ্ছে জুল থমসন সম্প্রসারণের একটা শর্ত, যে ওই তাপমাত্রা বা উৎক্রম তাপমাত্রা না নিলে তুমি জুল থমসন এফেক্টটা পাবা না। এটা হচ্ছে তুমি মোটামুটি একটু ব্যাখ্যা করে দিবা, তাহলে তুমি নাম্বার পাবা।
উদ্দীপকের এই গ্যাসটি আরএমএস বেগ নির্ণয় করো। এই গ্যাসটা কোনটা দেখো তো? গ্রিন, প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা বলো তো? কার্বন ডাইঅক্সাইড। আবার বি বলছে সবচেয়ে হালকা গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস কোনটা বলো? হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস তো হাইড্রোজেন, রাইট? তাহলে এই দুটো পেয়ে গেলাম। তাহলে উদ্দীপকে এই গ্যাসটির আরএমএস, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আরএমএস তোমরা বের করতে পারবা। আবার ডি নম্বরে বলছে উদ্দীপকের মতো আদর্শ গ্যাসের আচরণ থেকে এ ও বি গ্যাসের বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে আসলে তুমি সুন্দরভাবে বলবা যে বি গ্যাসটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিচ্যুতি শুধুমাত্র একদিকেই, সেটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। কেন? কারণ হচ্ছে গিয়ে এখানে জেড এর মানটা যদি উপরে থাকে, হ্যাঁ উপরে থাকলে হচ্ছে কি একের বেশি থাকে। আবার যখন হচ্ছে তোমার নিচ দিয়ে যায় তখন হচ্ছে সেটার মানটা হয় একের থেকে কম। তুমি জাস্ট একটু সুন্দর মতো লিখবা যে এই গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রথমে সেটা ঋণাত্মক বিচ্যুতি হইলেও যখন চাপ আরো বৃদ্ধি পাচ্ছে তখন সেই ক্ষেত্রে আবার সেটা পজিটিভ দিকে, মানে জিনিসটা মানে আসল কথা গ্রাফটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করবা, এটা হচ্ছে তোমার মেইন থিম, ঠিক আছে? এবং কারেকশন ফ্যাক্টরগুলোর কথা কিন্তু বারবার অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা জানি যে আদর্শ গ্যাস এবার এরকম আচরণ করে, কিন্তু বাস্তব গ্যাস এরকম এরকম আচরণ করে, কেন করে না করে। কারেকশন ফ্যাক্টরগুলো ইউনিটগুলো তোমরা একটু লিখে দিবা পারলে। এবং আদৌ কেন কারেকশন ফ্যাক্টরগুলো আনা হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ও বলে দিবা যে আন্তঃআণবিক আকর্ষণ বল হিসাব রাখার জন্য, আয়তনের ব্যাপার স্যাপার কারেক্ট করার জন্য, এইগুলো লিখলাম। বায়ুতে নিয়ন্ত্রণ কৌশল, আচ্ছা এইগুলো জিনিস যেগুলো, এগুলো সিকিউ যেগুলো, এগুলো সিকিউ অ্যাকচুয়ালি তোমাদেরকে পুরোটাই একটু মুখস্থ করতে হবে। এগুলো জিনিস যে বায়ুতে L2O গ্যাস, আচ্ছা L2টা অ্যাকচুয়ালি কি? এ এবং এল এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 7। এ তাহলে 6 আর এল হচ্ছে তোমার 7। 7 কার বলো তো? পারমাণবিক সংখ্যা 7 নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেনের। N2O। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে N2O গ্যাসের নিয়ন্ত্রণ কৌশল বর্ণনা করো। আচ্ছা, নিয়ন্ত্রণ কৌশল মানে আসলে কি বুঝাইতে পারে আসলে? মানে নিয়ন্ত্রণ, বায়ুতে নিয়ন্ত্রণ মানে এটা কিসের নিয়ন্ত্রণ বোঝাচ্ছে? এটা আসলে ঠিক জানি না, এটা কবে আসছে? কুমিল্লা বোর্ড 2019। নিয়ন্ত্রণ কৌশল বলতে একটা জিনিস হইতে পারে যে ওই নাইট্রোজেন ফিক্সেশনের কিছু কথাবার্তা আছে, বুঝছো? ওইখানে হয়তো কিছু চাইছে, বাট এছাড়া আমি আসলে বুঝতেছি না। তোমরা কি আসলে এই যে একটু? পরিবেশের উপর বিভিন্ন গ্যাসের প্রভাব থেকে নাইট্রোজেন ফিক্সেশন, জৈবিক অজৈবিক হ্যাঁ, ওগুলা হ্যাঁ, বোঝাতে চাইছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে 'cause এছাড়া নিয়ন্ত্রণ মানে কৌশল বর্ণনা করে এটা মানে সেন্স মেক করতেছে না এছাড়া কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে অ্যাকচুয়ালি তোমরা সিকিউ গুলো একটু করবা। দেখো ওই যে জেড এর মান কখন ওয়ানের থেকে বেশি, ওয়ানের থেকে কম, এখানে একটা চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি ধরো, এসটিপিতে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করা আছে। এক্স বিন্দুটা দেখি। এক্স বিন্দু, এক্স বিন্দু হচ্ছে কি তোমার এই বিন্দুটা। আচ্ছা, এই বিন্দুতে, এক্স বিন্দুতে একটা দেখি আমরা, সেটা হচ্ছে পিভি সমান সমান হচ্ছে 0.5, আর হচ্ছে কি তোমার পি হচ্ছে কি তোমার 50 ATM। এই দুইটা ফ্যাক্টর আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে ওই পয়েন্টে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে সে। গ্যাসের আয়তন এই পয়েন্টের জন্য, আচ্ছা এই পয়েন্টের জন্য নির্ণয় করতে হলে তোমরা সেম কাহিনী করবে। পিভি ইকুয়ালস টু এনআরটির ফর্মুলাটি ইউজ করে তোমরা জাস্ট খেলে হচ্ছে কি এই পয়েন্টের সবকিছু বসাবা। সেটা হচ্ছে পিভি এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা 0.5, ঠিক না? তারপর হচ্ছে কি তোমার এন, এনটা কি এখানে বলছে কিছু? গ্যাসের নাম টাম কি কিছু বলছে? দাঁড়াও, ওয়েট, এখানে তো কোনো গ্যাসের নামও দেয় না রে, জাস্ট খালি এ বি দুইটা গ্যাস দিয়ে দিছে, আর কোনো কিছুই তারা বলে নাই অ্যাকচুয়ালি। বলছে যে এই পয়েন্টের তারা গ্যাসের আয়তন নির্ণয় করতে। পিভি আয়তন, আজব, এখানে তো গ্যাসের আর কোনো তথ্য নাই রে বাবা। উম এটা তোমরা কি বুঝতেছো আসলে কাহিনীটা কি? এক্স বিন্দু, আচ্ছা এসটিপি একটা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। এসটিপিতে, এসটিপিতে, আচ্ছা এসটিপি হইলে এখানে একটু একটু তথ্য পাওয়া গেল, আমরা একটু চেষ্টা করি। ওয়েট, গ্যাসটা হচ্ছে তোমার এ, তাহলে আমরা হচ্ছে পিভি সমান সমান এনআরটি যদি লিখি, তাহলে আমরা জানি এসটিপির মানে হচ্ছে কি এখানে হবে হচ্ছে 1 ATM ইন্টু ভি। আর এন, এনটা হচ্ছে আচ্ছা যেহেতু এখানে এল এন টেন কিছু বলে না, আমরা এটা ওয়ান ধরবো, যেহেতু তার উল্লেখ করে না এখানে, তাহলে 1 মোল শেষ। আর 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 হচ্ছে কি এখানে তাহলে কত ধরবো? 0.0821। আর তাপমাত্রা কত বলছে? তাপমাত্রা হচ্ছে কি এসটিপি যেহেতু বলছিল তাহলে অবশ্যই 273। ঠিক আছে, এখন করো এটা তারও। তাহলে ভি সমান সমান এক্স বিন্দুতে
এই ভি সমান সমান তাহলে হচ্ছে 0.0821 ইন্টু 273 ভাগ হচ্ছে কি তোমার 1। তার মানে এইটার মাল্টিপ্লিকেশন কত হয় দেখো তো, 0.0821 ইন্টু 273, এটা কত হয় দেখো তো একটু। এক্স বিন্দুতে। এটা তো 22.4ই আসে, আর স্বাভাবিকভাবে সেটাই আসার কথা। হ্যাঁ, কারণ এক কিন্তু মাস হলে। এখানে 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 একটা বিষয় হচ্ছে, তারা বলছে এক্স বিন্দুতে। এখন এক্স বিন্দুতে আমাদেরকে যদি এসটিপিতে, এসটিপিতে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করো। এখন এসটিপি তে যদি ধরে করি তাহলে তো আমাকে প্রেসার, তো আমরা এটা নিতে পারতেছি না এটা। এখানে তো তারা প্রেসার এটিএম 58 দিচ্ছে, এখন তাহলে আমরা এটা কেমনে এটা বিষয়টা করতে পারি মানে ওরা তো আগের কোনো তাপমাত্রাও দেয় নাই। এইটা তাহলে আমি হচ্ছে পিবি থেকে, পিবি এবং কে পি দিয়ে ভাগ দিলে হচ্ছে ভি একটা পাইতাম আগের, হ্যাঁ, তারপর হচ্ছে পিবি বাই টি ওয়ান আবার ইকুয়াল টু পিবি বাই টি, মানে টি টু দিয়ে ভাগ করে করা যেত। হ্যাঁ, তো এখানে কাহিনী হচ্ছে আসলে এখানে মনে কোনো একটা তথ্য তারা দিতে একটু ভুলে গেছে, বুঝছো? মানে এখানে একটা কি কোনো একটা তথ্য তারা আসলে মিস করে ফেলছে। কারণ এখানে আমি প্রেসারটা তাহলে কোনটা নিব, এটা হচ্ছে ফ্যাক্ট, কারণ এখানে 58 তারা ডিরেক্টছে, বাট তারা আবার বলতেছে এসটিপি তে এক্স বিন্দুতে বের করতে। সো এটা আসলে আমি আমার কাছে সেন্স মেক করতে চাই। তোমাদের কাছে কি এটা মানে কোনো বিকল্প কিছু মনে আসতেছে বা মানে আমি এরকম কিছু কখনো আগে করিনি, ঠিক আছে? লাইক এরকম তথ্য লাইক একটু হ্যাভেজার্ড হয়ে আছে আসলে, যাই হোক। তো যাক, এটা নিয়ে আমরা একটু পরে দেখতে পারি। এবং এবিসি গ্যাসের সংকোচনীয়তা গুণাঙ্ক জেড এর মানের ভিন্নতার কারণ বিশ্লেষণ করা। আচ্ছা, ভিন্নতার কারণগুলো তোমরা সুন্দরভাবে এক্সপ্লেন করবা, যে পিভি বাই আরটি এর ইকুয়েশন এটা। আমরা জানি যে গ্যাস যেগুলো ভারী, তুলনাভাবে আণবিক ভর বেশি, সেগুলোর ভিতরে আণবিক আকর্ষণ বলটা তুলনাভাবে বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বলটা তুলনাভাবে বেশি হওয়াতে তাদের সংকোচন করাটা তুলনাভাবে বেশি। ঠিক আছে, এগুলো জিনিস তোমরা একটু লিখে দিও তাহলেই হবে। পানির স্থায়ী ক্ষমতার, এখানে মনে হয় স্থায়ী ক্ষরতা বুঝাইতে যাচ্ছে। হ্যাঁ, স্থায়ী ক্ষরতার কারণ কি? মনে আছে ওই দিন আমরা কিন্তু ক্লাসে অ্যাকচুয়ালি করছিলাম পানির স্থায়ী ক্ষরতার জন্য কোন কোন লবণগুলো দায়ী, তোমাদের কি মনে আছে কারো? অস্থায়ীর জন্য দায়ী ছিল কার্বনেট লবণগুলো, বাইকার্বনেট লবণগুলো, রাইট? বাইকার্বনেট লবণগুলো, আর স্থায়ীর জন্য হচ্ছে সালফেট। সালফেট হ্যাঁ আর কি, সালফেট, সালফেট আর ক্লোরাইড ছিল না এরকম? ক্লোরাইড, সালফেট। হ্যাঁ ক্লোরাইড ছিল। আচ্ছা, গুড। তাহলে হচ্ছে কি পরের কোশ্চেন দেখো, 27 ডিগ্রি তাপমাত্রা উদ্দীপকের 5.5 গ্রাম গ্যাসের মোট গতিশক্তি বের করো। 5.5 গ্রাম এম গ্যাসের, আচ্ছা এই গ্যাস, আচ্ছা এম যেটা একটাই গ্যাস দিছে তারা, তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটি ইউজ করবো, 3/2 এন আর টি। এখানে বাকি সবকিছু কি দেওয়া আছে? 5.5 গ্রাম দিছে তারা। এটার কি আণবিক ভর, আণবিক ভর জেড, জেড হচ্ছে কি তোমার এইটা, এখানে জেড হচ্ছে ইকোয়াস টু 1 হচ্ছে এইটার জন্য। 5.5 গ্রাম। আচ্ছা ওয়েট, পার্শ্বের চিত্রে এম গ্যাসটি চুনাপাথরের তাপে, আচ্ছা এই যে তথ্যগুলো আমরা পাইছি, বুঝছো কি বলছে? বলছে চিত্রে এম গ্যাসটি চুনাপাথরের তাপে বিয়োজন উৎপন্ন হয়। তার মানে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ভাই শেষ পারবা না বাকিরা? 5.5 কে 44 দ্বারা ভাগ দিবা, তাহলে মোল পেয়ে যাবা, এই যে তারপর বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের একটি গ্যাস আদর্শ আচরণ না করার কারণ সমীকরণ সহ ব্যাখ্যা করো। একটা হচ্ছে আকর্ষণ, ভাই লেখো, এগুলো হচ্ছে তোমাদের টাস্ক, এগুলো তোমাদেরকে নিজেরা করতে হবে, ঠিক আছে? নাইট্রোজেন ফিক্সেশন কি সুন্দর মতো মুখস্থ লিখবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লুইস অ্যাসিড কেন, এটা কিন্তু আমরা ওই দিনও ব্যাখ্যা করছিলাম, অষ্টক অপূর্ণ আছে, ঠিক না? এর জন্য হচ্ছে সে একটা লুইস অ্যাসিড। তারপর কি বলছে, উদ্দীপকের এম এবং এন গ্যাস দ্বয়ের ভিতরে লেখচিত্র এল গ্যাসের মতো অনুভূমিক না হয়ে ভিন্ন হয় কেন? এল গ্যাসের মতো অনুভূমিক, ভাই সেম জিনিসগুলো বারবার আসতেছে, বাস্তব গ্যাস এবং ওই আদর্শ গ্যাসের বিচ্যুতির যে পয়েন্টগুলো। তাহলে তোমাদের একটা টাস্ক থাকবে, একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে কি, তোমরা তোমরা ধরো এই দুইটা সিকিউ দিব আমি অ্যাকচুয়ালি, কজ এগুলো তোমাদের মুখস্থ ভিত্তিক, সো অ্যাকচুয়ালি তোমাদের একটা লেখার মাধ্যমে অ্যাকচুয়ালি দেখতে হবে তোমরা কতটা ভালো লিখতে পারতেছো। তো তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি দাঁড়াও এখান থেকে দুইটা টাস্ক দিই। এরপর হচ্ছে কি আমরা আরেকদিন বাকিগুলো করবো না, ঠিক আছে? আমরা আরেকদিন একটু রিক্যাপ করবো না, কজ ক্লাসটা আসলে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এগুলো পারবা। গ্যাসের মোলার আয়তন ভিন্ন হওয়ার কারণ টারণ এগুলো পারবা, এসটিপি তে আরএমএস বের করো, এগুলো পারবা। তোমাদের দুইটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? একটা হচ্ছে 16 নাম্বারটা, একটু প্লিজ একটু মাথায় রেখো, এই স্ক্রিনশট নিয়ে রাখো পারলে এখনই, ঠিক আছে, যেন তোমাদের পরে খুঁজতে পারা না হয়। তোমরা 16 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক নাও, এটা আছে একটা হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক যেটা যেটা আমি এখন নিজেও অ্যাকচুয়ালি এখনো এটা কখনো করি নাই, ঠিক আছে, সেটা আমি আজকেই নজরে প্রথম পড়ছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও, একদম লাস্টে এইটা। তোমরা এই দুইটা হোমওয়ার্ক নাও, হ্যাঁ?
তোমরা এটা হচ্ছে আগে করে পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও, আরো বেটার হবে। এইটা, উদ্দীপকের নমুনা পানির বিওডি এর মান কিভাবে নির্ণয় করা হয়? আমরা কিন্তু জানি যে বিওডি মান বের করার জন্য উইঙ্কলার্স নাকি একটা পদ্ধতি আছে, ঠিক আছে? ওই যে প্লাস মাইনাস করে কি জানি হাবিজাবি হিসাব করতে হয়। তো কাহিনী হচ্ছে যে ওই পদ্ধতিটা সহ একটা উদাহরণ উদাহরণ সহ এটা তোমরা একটু লিখবা। এবং কি বলছে, উদ্দীপক ও অজৈব কঠিন দূষক সম খাদ্য শৃঙ্খলে কিরূপ প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এই দুইটা হোমওয়ার্ক। তাহলে 16 নম্বর সিকিউটা আর হচ্ছে তোমার 27 নম্বর সিকিউটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো প্লিজ। ঠিক আছে? এটা কেন দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2017 সালে আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কোশ্চেন যদি বেশি কঠিন করে, তোমাদের সর্বোচ্চ হলে যে একটু বিগত কয়েক বছর মানে তোমরা তো টেস্ট পেপার যেগুলো কিনবা ওগুলোতে তো বিগত 3-4 বছরের কোশ্চেন এমনি থাকে। সো তুমি অ্যাকচুয়ালি বইয়ের থেকে যদি তোমরা এই পুরান কোশ্চেনগুলো একটু করে যাও, তাহলে তোমার সব দিক থেকে প্রিপারেশনটা একদম পারফেক্ট হয়ে থাকে। ঠিক আছে? যেমন ধরো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সচরাচর আসে না। ঠিক আছে? এই যে বেশি ব্যাখ্যামূলক, যে কিভাবে মান নির্ণয় করবা, তারপর কি রূপ প্রভাব ফেলে, ঠিক আছে? তারপরে যে এই সকল জিনিসগুলো, ঠিক আছে, কোন মতবাদ অনুসারে বিক্রিয়াটির অম্লক্ষার বিক্রিয়া চিহ্নিত করা যায় তা ব্যাখ্যা করো, এক্সেট্রা এক্সেট্রা। তো এই জিনিসগুলো, আচ্ছা এটা দেখে যদি বোঝা যাচ্ছে এটা কিন্তু লুইস। হ্যাঁ, এই যে দেখেই বোঝা যাচ্ছে কেন, কাজ এই যে এটা হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে লোন পেলেটন থাকে, লোন পেলেটন যেহেতু সে দিচ্ছে, তাহলে এখানে এটা একটা সে ক্ষার। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু করতে হবে। তা আমরা হচ্ছে কি আরেকটা ছোট্ট একটা ক্লাস হয়তো এটার উপর নিতেও পারি, কাজ এই জিনিসগুলো হালকা একটু বোঝানোর জন্য। কিন্তু এই জিনিসগুলো, স্যার, হ্যাঁ বলো। ওই যে ইওডি আর সিওডি এর মান নির্ণয়ের যে পদ্ধতিগুলা ওগুলো একটু বুঝাই দিন। হ্যাঁ হ্যাঁ, এগুলো বুঝাই এইগুলা দিব, আমি একটু তাহলে কম আমরা নেক্সট বুঝতেছি। ক্লাসে করবো আমি অ্যাকচুয়ালি এটা। দেখছিলাম, এটা বুঝতে পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেমন আমরা বলো। কুয়েতে 18-19 একটা কোশ্চেন আসছিল হচ্ছে একটি ড্রেন থেকে 1000 মিলি হ্যাঁ মোল পার লিটার ময়লা পানি সংগ্রহ করে তার সিওডি নির্ণয়ের জন্য ডিও পরিমাপ করতে গিয়ে দেখা গেল 50 মিলিলিটার নমুনা পানির জন্য 0.015। এটা কি কুয়েটের এটা প্রশ্ন কি? এগুলো? কুয়েটের নাকি হ্যাঁ, বোর্ডের? না কুয়েটের প্রশ্ন, ওই যে প্যারাল টেক্সটে পাইছিলাম, তো ওইটা বুঝতে পারছি। বুঝিনি, আমি আন্দাজে মুখস্থ করে নিছি। আচ্ছা শোনো এজন্য শোনো, আমি তোমাকে প্রসেসটা আমি বলি। ঠিক বুঝতেছি। সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তোমরা হচ্ছে বেসিক প্রিন্সিপাল গুলো একটু জেনে রাখবা। যেমন ধরো আমরা পরের ক্লাসে যেহেতু আরো অনেকগুলো সিকিউ আছে, আমরা হচ্ছে বিওডি ডিও মিও যেগুলো মানে বের করার যে পদ্ধতি আছে সেগুলো হচ্ছে একটু জানবো। এছাড়া তোমরা দেখবা যে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে না অনেক প্যাচার পচার কোয়েশ্চেন থাকে। সেগুলো যদি তুমি দেখো যে কোনোটা শর্টকাটে তুমি করতে পারতেছো, করতে পারলে ভালো। আর যদি দেখো যে করতে পারতেছো না, বেস্ট হচ্ছে যে ওই জিনিসটা just একটু মাথায় নিয়ে যাওয়া। লাইক যেভাবে আছে ওভাবে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে ওই সকল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে নাম্বার কিন্তু তোমার অ্যারাউন্ড 60% পাইলেই কিন্তু চান্স হয়ে যায়। তোমরা কি জানো যে লাইক বইটা কিন্তু 50%-এর মতো নাম্বার, 50% নাম্বার পেলে কিন্তু চান্স হয়ে যায়। বাট মেরিট পজিশনে আগায় থাকার জন্য যদিও বেশি পাইতে হয়, তুলনামূলকভাবে বেশি, বাট তারপরেও অ্যারাউন্ড 50 থেকে 60% পাইলেই দেখা যায় চান্স হয়ে যায়। সো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যেহেতু এইচএসসি দিবা, তোমাদের এখন ফার্স্ট পার্ট হবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলা, তার পাশাপাশি তোমরা ওই এক্সট্রা জিনিসগুলো করতে পারলে ভালো। কিন্তু ওগুলো যদি দেখো যে কয়েকটা তুমি পারতেছো না কোনোটা অধ্যায়, তুমি ওটা তারপর আটকাই থেকো না, চান্স আছে যে সত্যি বলতে যে ওগুলা মানে খুবই সফিস্টিকেটেড কোয়েশ্চেন, ওগুলো খুবই কম মানুষ আদৌ প্র্যাকটিস করে যাওয়ার সময় পাবে বা আদৌ হচ্ছে কি ওটা মনে থাকবে। মানে আমার কথাটা বুঝছো তো তোমরা? তো এই ছিল কথা। তো তোমাদেরকে অ্যাকচুয়ালি এই দুইটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 16 আর হচ্ছে 27 নাম্বারটা। বাকি বাকিগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা করব কালকে বা হচ্ছে পরশু দিনই। তো তোমাদের সাথে হচ্ছে কি আজকে এইটুকুই রইলো। ঠিক আছে? তোমাদেরকে আজকে যেটুকু পড়ানো হয়েছে এর ভিতরে কি কোনো কিছু জানার আছে বা কোনো কিছু জিজ্ঞেস করার আছে? থাকলে বলতে পারো, নাহলে হচ্ছে কি আমরা শেষ করে দিই। আচ্ছা, তোমাদের মনে কিছু বলার নাই, তাহলে আমি অ্যাকচুয়ালি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বাকিগুলো অ্যাকচুয়ালি আরেকটা ক্লাসে করবো। ওকে, টেক কেয়ার। হ্যাঁ হ্যাঁ, মেসেজে ওকে, গুড।